রেকর্ড দিলাম। হ্যাঁ, আমরা রেকর্ড কামিও করব ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, করো করো করো, রেকর্ড করো। আচ্ছা, আচ্ছা ভাই। আমরা হচ্ছে আরো কেউ যদি তোমরা রেকর্ড করতে চাও তাহলে আমাকে জানাও যে ভাই আমি হচ্ছে পরবর্তীতে ভিডিও দেখতে গেলে আমার বেশি মেগাবাইট খরচ হয়, সেক্ষেত্রে আমি রেকর্ড রাখলে আমার জন্য ভালো, তাহলে বলতে পারো, আমি তাহলে রেকর্ড করার অপশন তোমাদের জন্য দিব। কিন্তু সেক্ষেত্রে আমার আসলে কিছু শর্ত আছে, যে শর্তগুলো আমি তোমাদের পরে বলবো, আজকে আর দরকার নেই ওকে, রেকর্ড করা, ভুলেও আজকে কিন্তু দেওয়া আজমাইনি, যাবে না এগুলো আজকে আবার। আজকে হলো আজমাইনি করুক, ঠিক আছে? ওকে, দেখো তো আমরা আজকে আসলে যেই জিনিসগুলা দেখবো খুবই মজার টপিক, এবং আজকে হলো আমরা ম্যাথ করা শিখবো। আমরা এই জিনিসগুলা কেন করলাম সেগুলো আমরা বুঝবো আরেকটু কিছুদিন পরে। আগে আমরা হচ্ছে একটু ম্যাথ কিভাবে করে সেটা সম্পর্কে একটু ধারণা নেই, আগে আমরা একটু ম্যাথ দিয়ে ইউজ টু হই, তারপরে আমরা হচ্ছে চলে যাব আমাদের তোমার কিভাবে এটা আসলো সেই জিনিসগুলো আমরা পরে বলবো। কিন্তু আগে আসো আমরা কিছু প্রসেস দেখি যেভাবে আমরা বিভিন্ন ম্যাথ এখন আজকের ক্লাসে করব। তো কালকে আমি একটা সূত্র তোমাদেরকে শিখিয়েছিলাম, সেই সূত্রটা হচ্ছে এরকম যে ভাই নিচে যদি এরকম ডিএক্স থাকে আর উপরে যদি এক্স এর কোনো একটা ফাংশন থাকে, তাহলে আমরা এটাকে বলি এক্স এর সাপেক্ষে এফ এক্স কে আমরা ডিফারেন্সিয়েট করছি। এই জিনিসটাকে আমরা কি বলি? এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স কে আমরা ডিফারেন্সিয়েট করছি। ডিফারেন্সিয়েট করার অর্থ কি? ঢাল বাইর করা, সহজ কথা। ডিফারেন্সিয়েশন করার অর্থ হচ্ছে আমরা ঢাল বের করব। এখন এফ অফ এক্স যেটা, সেইটা কিন্তু আমি মনে করো এফ অফ এক্স যেই টার্মটা আছে সেইটা মনে করো আমার এখানে আছে হলো গিয়ে এক্স কিউব। তাহলে আমি এখানে কি লিখবো? ডিডি এক্স টু দি পাওয়ার এক্স কিউব। এরকম যদি হয় তখন কিন্তু আমি যেই ফর্মুলাটা লিখতে পারবো সেটা দেখো, এক্স কিউব যদি হয় তাহলে এই পাওয়ার যেটা আছে সেটাকে আমি সামনে নিয়ে চলে আসব, আর এখানে এক্স আছে তাই এক্স লিখবো, আর উপরে এক্স এর উপরে যে পাওয়ার হবে সেটা হবে আগে যেটা ছিল সেটার থেকে এক বিয়োগ দিব। আচ্ছা, এখন কথা হচ্ছে, মনে করো তোমাকে কেউ বললো যে ভাই তুমি হলো এই জিনিসটা বের করো, ডিডি এক্স অফ এ, যেইখানে এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, এ হচ্ছে একটা কনস্ট্যান্ট। মনোযোগ দিয়ে শুনো, যেখানে আমাদেরকে বললো যে ভাই এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, অর্থাৎ যেটা এক্স এর সাথে কি কোনো কিছুর সাথেই পরিবর্তন হবে না। তাহলে এক্স এক্স এর সাথে যদি এর কোনো পরিবর্তন না হয়, তাহলে বলো তো এক্স মনে করো চেঞ্জ হলো 10, এর কি তাহলে কোনো পরিবর্তন হবে? কারণ এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের তো কোনো পরিবর্তন হয় না। তাহলে ডি এ যেহেতু একটা কনস্ট্যান্টের চেঞ্জ, সেটা কিন্তু জিরোই হবে, এক্স যতই চেঞ্জ হোক না কেন এটা কিন্তু জিরোই হবে। তাহলে আমরা কিন্তু এরকম যদি কোনো কনস্ট্যান্টের সাপেক্ষে একটা ভ্যারিয়েবল, কোনো একটা ভ্যারিয়েবলের সাপেক্ষে একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করি, সেটার ভ্যালু কিন্তু হবে জিরো, এটা মাথায় রেখো। একটা ভ্যারিয়েবলের সাপেক্ষে আমি যদি একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করি, আচ্ছা ভাইয়া এই ডিফারেন্সিয়েট কথাটা কিন্তু শুনলে মনে হয় যে বড় হয়ে গেছি, তাই না? যে ডিফারেন্সিয়েট করতেছি, আই খাইছে, কিন্তু ডিফারেন্সিয়েট এই কথাটাকে মনে করবা যদি আমি মানে আমরা যেমন আগে বলতাম না এই দুইটা সংখ্যাকে আমি যোগ করছি, এই দুইটা সংখ্যাকে আমি বিয়োগ করছি, তাই না? যোগের অপারেটর কোনটা ছিল? প্লাস। বিয়োগের অপারেটর কোনটা ছিল? মাইনাস। ঠিক তেমনি আমি এক্স এর সাপেক্ষে একটা ভ্যালুকে বা একটা ভ্যারিয়েবলকে আমি হচ্ছে ডিফারেন্সিয়েট করব, মানে ওই যে ওইটার মতো মনে করো যে আমি এই দুইটা যোগ করব, ঠিক তেমনি এটার সাপেক্ষে একটাকে আমি ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? এটা হচ্ছে ক্রিয়া। অন্তরীকরণ করব। হ্যাঁ, অন্তরীকরণ করব বা ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখো যেটা বুঝলাম, যদি একটা কনস্ট্যান্টের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু সেটা হয়ে যাবে হচ্ছে তোমার জিরো। আচ্ছা, ভালো কথা। এরপরে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ধরো যে আমরা এরকম চিন্তা করলাম যে আমাদের ধরো ডিডিএক্স আছে, কিন্তু আমাদের যে ফাংশনটা নিব সেই ফাংশনের মধ্যে কোনো এক্স নাই, অর্থাৎ আমি এমন একটা ভ্যালু নিচ্ছি যে হলো ধরো এখানে আমাদের আছে হলো গিয়ে তোমার ধরো জেড, এই জেডও একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? কিন্তু এই জেডটা এমন একটা ভ্যারিয়েবল যেটা আসলে এক্স এর উপরে ডিপেন্ড করে না, অর্থাৎ জেডটা কোনো এফ এর মানে এক্স এর কোনো ফাংশনই না, জেড যেটা আছে সেটা কোনো এক্স এর ফাংশন না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি জেড সমান সমান আগে যেমন আমি ওয়াই সমান সমান লিখে দিতে পারতাম এক্স কিউব, তখন আমি এখানে যদি আমার ওয়াই থাকতো তখন আমি এখানে কিন্তু এক্স কিউব লিখে দিতাম আর এখানে ডিএক্স লিখে দিতাম। কিন্তু এখনকার বিষয়টা হচ্ছে আমার এটা তো ওয়াই না, এটা হচ্ছে জেড। এই জেড সমান সমান আমি কোনো এক্স এর ফরম্যাটে কোনো কিছু লিখতে পারি না, তাহলে কিন্তু এক্স এর সাপেক্ষে
এক্স এর সাপেক্ষে কিন্তু এই জেড এর কোনো পরিবর্তন আসলে হয় না, যে এক্স এতটুকু চেঞ্জ হলে জেড কতটুকু চেঞ্জ হবে এই জিনিসটা যদি আমরা মেজার করতে না পারি তাহলেও কিন্তু আমরা এখানে আসলে এটাকে জিরো লিখে দিব, ঠিক আছে, যদি জেড এক্স এর কোনো ফাংশন না হয়। আচ্ছা, তো যাই হোক, এটা আমাদের খুব একটা লাগবে না, আমরা জাস্ট এটা মাথায় রাখি যে একটা কনস্ট্যান্টের সাপেক্ষে আমরা যদি একটা ভ্যারিয়েবলের সাপেক্ষে একটা কনস্ট্যান্টকে মাল্টিপ্লাই করি, সরি, একটা ভ্যারিয়েবলের সাহায্যে সাপেক্ষে একটা কনস্ট্যান্টকে আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখা যাবে যে হচ্ছে আমাদের এখানে আহ, তোমার এই ভ্যালুটা আসবে হচ্ছে জিরো। আর কেন জিরো আসবে এটা আশা করি একটা ফিল পাইছো। তো আমাদের একটা ফর্মুলা এই চ্যাপ্টারে খুব লাগবে, তোমাদের দেখবা বইয়ের শেষে কিছু ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে কি হয় এটা বলা আছে। একটা জিনিস একটু বইতে হয়তো পাবা, সেটা হচ্ছে যখন আমি এক্স এর সাপেক্ষে এফ এক্স কে ডিফারেন্সিয়েট করব, সেটার সাইনটা এইভাবে দেওয়া হয়, এইভাবে, যে এফ অফ এক্স তো লেখা হলো এরকম একটা বার সাইন দিয়ে দেওয়া হয়, যেই বারটা মানে হচ্ছে যে আমাদের এক্স এর এই ফাংশনটাকে একবার আমরা ডিফারেন্সিয়েট করেছি, ঠিক আছে, একবার আমরা ডিফারেন্সিয়েট করেছি। ওকে, তাহলে এফ, বুঝলাম না ভাই, আরেকবার বললে একটু আচ্ছা আচ্ছা, ভালো হ্যাঁ হয় ভাই। দেখো দেখো, এখানে আমরা একটা সহজ জিনিস দিয়ে বুঝতে চাই যে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করা হয়েছে। বারবার তো এই যে এত বড় জিনিসটা লেখা তো একটু কঠিন না, এই ডিডিএক্স লেখা তো একটু কঠিন, তাই না? সেই জন্য আমরা আসলে একটা টেকনিক ফলো করি, সেটা কি, যেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে সেই ফাংশনটার উপরে এইরকম একটা সাইন দেই। আর এইরকম দেওয়ার অর্থই হচ্ছে মানে এরকম যে আমরা ইয়া দিতাম না, এরকম একটা সাইন দেই টাইম, আর কি। জি হ্যাঁ, ভাই বুঝতে পারছি। তাহলে একটা প্রাইম প্রাইম, হ্যাঁ, তাহলে ডিডি এক্স অফ এফ এক্স, এটা মানে আসলে এটাই বোঝাচ্ছে, এই ডিডি এক্স অফ এফ এক্স মানে আসলে এই জিনিসটাই বোঝাচ্ছে, ঠিক আছে। ওকে ওকে, ভাই। তাহলে আমরা হচ্ছে দেখবা আমাদের বইগুলাতে বিভিন্ন এরকম এফ প্রাইম এক্স কত বলা আছে, যেমন এফ এক্স যদি সাইন এক্স হয় তাহলে এফ প্রাইম এক্স করলে হবে হচ্ছে কজ এক্স। এগুলা কেন হয়, এগুলা না খুব সুন্দর সুন্দর ব্যাখ্যা তোমাদের ম্যাথে পাবা। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর ব্যাখ্যা, আমার যদি সেরকম আমি সময় পেতাম ম্যাথ পড়ানোর তাহলে আমি হয়তো বা এটা শুরু করতাম, কিন্তু তোমাদের ভেক্টর চ্যাপ্টার আসলে অনেকদিন হয়ে গেছে, আমি চাচ্ছি এটা র্যাপ আপ করে আমি হচ্ছে গতিবিদ্যায় যাই। কিন্তু এই কারণগুলা খুব সুন্দর এবং এগুলা কিন্তু বুঝবা, দেখো রবিন এগুলা সব কিন্তু খুঁটাই খুঁটাই বলবে তোমাদেরকে। আর এফএক্স, হ্যাঁ, দেরি আছে ভাই, মানে অন্তরীকরণ যাইতে মনে হ্যাঁ হয় অনেক দেরি হবে। একটু দেরি আছে, হ্যাঁ। তারপর ধরো ঠিক ভাই, আবার এফ এক্স যদি থাকে কজ এক্স, হ্যাঁ, তাহলে এফ প্রাইম এক্সটা কত হবে, এফ প্রাইম এক্সটা হবে মাইনাস সাইন এক্স, এইরকম কিছু ব্যাপার স্যাপার আসলে আছে, ঠিক আছে। যেমন ধরো, আচ্ছা আমি তোমাদেরকে একটু জাস্ট ধারণা দেই, বলতো এফ এক্স মানে যে ফাংশনটা এফ প্রাইম এক্সটা আসলে কি বোঝায়, এটা মানে কি তার একটা, এই এফ প্রাইম এক্স মানে কি তার একটা ওই যে, তাহলে ভাইয়া ওটা মাইনাস কস এক্স হবে না? না না না, কজ এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েট যে করি, এফ প্রাইম এক্স, হ্যাঁ এফ এফ প্রাইম এফ এক্স, প্রাইম এক্স এটার কথা বলছো? না না উপরেরটা ওই যে সাইনের জন্য যেটা ডিফারেনশিয়াল। না না, সাইন কে ডিফারেন্সিয়েট করলে কজ হয়, কজ কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন হয়, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এটাই হয়। আচ্ছা, তো তাহলে দেখো আমরা হলো এখন একটু জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করি, তবে এই ধারণাটা আচ্ছা আমি একদম লাস্টের দিকে দিব, হ্যাঁ, কারণ আমাদের আসলে এই জিনিসগুলা নিয়ে আমার কাজ না, আমি এগুলা নিয়ে খালি খালি সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি হচ্ছে আচ্ছা এগুলা লাস্টের দিকে দিব। হ্যাঁ বলো ইয়াসমিন, কিছু বলতে চাচ্ছো? ভাইয়া আমি আপনার কথাটা না এখানে বেজে বেজে আসতেছে, নেটে কি আমার প্রবলেম না হ্যাঁ বুঝতে মনে পারতেছি হচ্ছে, না। না হলে তো অনেকেই কমপ্লেন করতো, এই কারো কি কমপ্লেন আছে? না ভাইয়া, না আচ্ছা ভাইয়া, না। আচ্ছা, তাহলে আপু তোমার হয়তো একটু নেটে ঝামেলা। আরেকটা আমি সাজেশন দিব, যে যেহেতু এখন আসলে সামনের, এখন থেকে তুমি যতই ফিজিক্যাল ক্লাস করার চিন্তা করো না কেন, সামনে 6 থেকে 8টা মাস কিন্তু মিনিমাম তোমাকে আসলে অনলাইনে ক্লাস করতে হবে। তো সেই ক্ষেত্রে যদি একটু সম্ভব হয় তাহলে একটু ভালো নেট কানেকশন যদি মানে এলাকায় থাকে, ওয়াইফাই কানেকশন থাকে, এটা একটা ইনভেস্টের মতন, হ্যাঁ। এটা হচ্ছে কোনো এখন আর বিলাসিতা নাই, ভালো একটা নেট কানেকশন এখন আর বিলাসিতা না, এটা হচ্ছে আসলেই দরকারি হয়ে গেছে সবার জন্যই। তো এটার পিছনে খরচ করাটা আসলে বুদ্ধিমানের কাজ হবে। ওকে, তো ভাই ভাই, আমরা, একজন ভাই মেসেজ দিছে, মেসেজটা পড়ে নেন আচ্ছা ভাই। মেসেজটা আমি দেখবো, আমি হচ্ছে তোমার আমি একটু আগাই নেই, তারপর আমি দেখছি। হ্যাঁ আরিন, আমি এটা নিয়ে আমাদের মেসেঞ্জারে কথা বলবো, ঠিক আছে। দেখো আমরা, আচ্ছা ভাইয়া। হ্যাঁ থ্যাংক ইউ, আমরা এখন হচ্ছে যেটাতে যাচ্ছি, যে হলো ধরো আমাদেরকে, তার মানে আমরা একটা বেসিক যেই ইয়াটা পেলাম, আমরা হচ্ছে একটা বেসিক যে ধারণাটা পেলাম সেটা হচ্ছে যদি আমাদের এরকম থাকে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, হ্যাঁ এরকম যদি কোনো কিছু থাকে, খেয়াল রাখতে হবে নিচে যদি এক্স থাকে উপরেও কিন্তু এক্স এর একটা ফাংশন হতে হবে, এটা মাথায় রাখবা। তাহলে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটাকে আমার মেইন ফর্মুলা হবে এন
এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ পাওয়ার যেটা ছিল সেটা সামনে চলে আসবে আর এক্স টু দি পাওয়ার হবে এন মাইনাস ওয়ান। আচ্ছা গুড। এখন তাহলে আমি তোমাদেরকে কিছু তোমাদের প্র্যাকটিস দেই। ধরো আমাদের কাছে এইরকম একটা ফাংশন আছে, যেই ফাংশনটা হচ্ছে ধরো 4x টু দি পাওয়ার 7 প্লাস 8x স্কোয়ার প্লাস 9। এইটাকে তুমি যদি একবার ডিফারেন্সিয়েট করো তাহলে কি আসবে? এইটাকে যদি একবার তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে কি আসবে? আমি এটা করে দিচ্ছি, তোমরা এর পরের গুলা থেকে করো। সেটা হচ্ছে দেখো আমার ddx অফ fx, এটা লেখার মানে কি? এটা লেখার মানে হচ্ছে ddx অফ এই পুরা জিনিসটা, ঠিক আছে, এবং ddx অফ এই পুরা জিনিসটা, এবং তারপরে হচ্ছে আমাদের এটা লিখলাম, মানে এই ddx মানে ফাংশন অফ x মানে তো এটাই, তাহলে এটার জায়গায় এটা লিখে ফেললাম। আর এখন দেখো আমি এখন যেটা কাজ করব সেটা হচ্ছে ddx যেটা আছে সেটা আমি এভাবে লিখবো যে 4x টু দি পাওয়ার 7 প্লাস ddx অফ 8x স্কয়ার প্লাস ddx অফ 9। এখন ভাইয়া তুমি একটু খেয়াল করে দেখো, আমি যদি প্রথমটার জন্য আসি, এই যে প্রথম যেটা সেটার জন্য আমি যদি এখন দেখাই যে আমাদের এখানে আসলে কি আসবে, দেখো এখানে কিন্তু 4 যেটা এটা একটা কনস্ট্যান্ট। এখন এই যে 4x টু দি পাওয়ার 7 এই কনস্ট্যান্ট টার্ম যেটা থাকবে, যদি আমাদের একটা ভ্যারিয়েবলের সাথে একটা কনস্ট্যান্ট টার্ম গুণ আকারে থাকে, যদি গুণ আকারে থাকে তাহলে আমরা সেটাকে কিন্তু সামনে লিখে দিব 4 ddx x টু দি পাওয়ার 7। তাহলে ভাইয়া আপনার কথা তো 28x to the power দুইবার, 6 আপনার কথা তো ভাইয়া দুইবার দুই রকম বললেন। একবার বললেন যে হচ্ছে ভাইয়া কনস্ট্যান্ট থাকলে আমরা হচ্ছে 0 বসায় দিব, একবার বললেন কনস্ট্যান্ট থাকলে 0 বসায় দিব, আরেকবার বলছেন যে ইয়া করব। দেখো এখানে যে বিষয়টা আমি বললাম, এইমাত্র যে বিষয়টা বললাম, কনস্ট্যান্ট এখানে কিন্তু ভাইয়া আগেরটার ক্ষেত্রে একা একা ছিল, এখানে তার সাথে কোনো x গুণাকারে ছিল না। কিন্তু যদি আমাদের এরকম কেস হয় যে আমাদের ddx আছে, একটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টের সাথে আমাদের xও আছে, x টু দি পাওয়ার n আছে, তাহলে কি হবে? এই এটাকে আমি বাইরে রেখে দিব এবং x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই dx, এইভাবে আমি অপারেশনটা চালাবো। তাহলে a হলে আমাদের এইটাকে আমি এখন ডিফারেন্সিয়েটের সূত্র তো জানি, সেটা হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে? তাহলে গুণ আকারে ভাইয়া যদি ওইটার থাকে, অ্যানসার কি 28 মানে হ্যাঁ ভাই ওটা 28 আচ্ছা আচ্ছা ঠিক আছে x to the power 6 ঠিক আছে বস, থ্যাংক ইউ, তুমি পারবা। এটা এত কঠিন জিনিস না, আমি জাস্ট যেহেতু সবাই এখানে অনেকেই নতুন আছে একটু দেখি যে আমরা ইয়া করতে পারছি কিনা। তারপরে দেখো ভাইয়া এই বিষয়টা বুঝলাম না, আরেকবার বলবেন? এই ডি হ্যাঁ, 47 4টা আগে আসতো কেন? এই যে দেখো আমরা এটা কি বুঝতে পেরেছো? আগে যেটা করলাম এখানে কি বলেছি আমি, এই কথাটা কি বুঝতে পেরেছো? শোনো এটা একদম গেমস এর মতন চিন্তা করবে, আমি একটা গেমস এর বিভিন্ন রুলস এন্ড রেগুলেশন বলে দিচ্ছি, এরপর তোমাদেরকে গেম খেলতে দিব, তোমরা গেম খেলবা। দেখো আমার গেমের নিয়ম হচ্ছে এই ddx অফ যদি a ইনটু x টু দি পাওয়ার n থাকে, তাহলে দেখো কনস্ট্যান্ট কিন্তু a, এই a এর সাথে কিন্তু x এর একটা ফাংশন গুণ আকারে আছে, তাহলে সেজন্য এখানে কিন্তু আর 0 লিখবো না, এই যে কনস্ট্যান্ট পার্টটা থাকবে সেটাকে আমি সামনে নিয়ে চলে আসবো। তাহলে দেখো এটাকে আমি সামনে নিয়ে চলে আসলাম, আর এখানে ddx অফ x টু দি পাওয়ার n, তাহলে এটাই যে সামনে থাকলো, আর ddx অফ x টু দি পাওয়ার n মানে কত? nx টু দি পাওয়ার n মাইনাস 1। বুঝতে পারলে শিফাত? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ধন্যবাদ। তাহলে ভাইয়া এখানেও দেখো আমরা তাহলে এবার কি করব, আমরা এবার যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এইখানে যেই ফাংশনটা আছে ddx অফ 4x টু দি পাওয়ার 7, এইটার জন্য দেখো আমাদের x টু দি পাওয়ার 7 তো একটা ফাংশন যেটা আমাদের আসলে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেই লাগবে, কিন্তু তার সাথে একটা গুণাকারে একটা কনস্ট্যান্ট আছে 4, তাহলে সেই 4টাকে আমি কি করব? সামনে নিয়ে চলে আসব, আর এখানে হচ্ছে থেকে যাবে ddx অফ x টু দি পাওয়ার 7 প্লাস এখানে দেখো 8 একটা কনস্ট্যান্ট আছে, তার সাথে একটা ফাংশনও আছে, তাহলে আমি এখানে কিন্তু 8টাকে সামনে নিয়ে চলে আসবো আর এখানে রেখে দিব ddx অফ x স্কয়ার প্লাস এইখানে বলো তো এটা কত হবে? এটা তো শুধু 9, হ্যাঁ 0 ভাইয়া হবে, 0 হবে 0, কেন 0 হবে? কারণ ভাই এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, কারণ 9 একটা কনস্ট্যান্ট। x এর মান তুমি যতই চেঞ্জ করো না কেন তার জন্য কি 9 থেকে 10 হয়ে যাবে? না, কখনোই হবে না, তাহলে এটা কিন্তু হয়ে যাবে 0। তাহলে এখান থেকে দেখো আমরা এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা পাবো 4 তো আমাদের সাথে থাকবেই, আর এইটুকুকে অপারেট করলে আমি কি পাবো বলো? 7x to the power 6 থ্যাংক ইউ ইয়াসমিন, 7x টু দি পাওয়ার 6 প্লাস
8 এইখানে আমি কি পাবো 2x টু দি পাওয়ার 1, তাই 1টা আর লিখলাম না, তাহলে আমাদের কি আসছে ওই যে আমাদের যেটা বলছিল, অজয় যেটা বলছিল 4 7 28 28x টু দি পাওয়ার 6 প্লাস 8 দুগুণ 16x। অর্থাৎ আমরা যদি ওই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ এই যে আমাদের যে ফাংশনটা আমরা ডিফারেন্সিয়েট করেছিলাম সেই ডিফারেন্সিয়েশনের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাই হচ্ছে এইটা, এই যে। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি কি যে ওই যে আমাদের ফাংশন x যেটাকে আমি ডিফারেন্সিয়েট করলাম সেটার ভ্যালু আসছে আসলে এইটা। এখন তোমরা আমাকে বলবা যদি এটা রেজাল্টটা সেটা আসলে কি নির্দেশ করছে। কালকের ক্লাস যারা করছো তারা হয়তো একটু টুকটাক অ্যান্সার বলতে পারবা। ওয়াই এর মান, এটা কি y এর মান? y এর মান তো ভাই এইটা আমার y এর মান। ওয়াই দেশের মান, y ড্যাশের মান, y ড্যাশ মানে কি? মানে ওটাকে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। ডিফারেন্সিয়েট করলে আমি কি পাই? এর মান পাই। কি পাই? ঢাল। ঢাল, এটা হচ্ছে কথা, ঢাল পাই। তার মানে একটু বোঝার চেষ্টা করি চলো, যে আমরা এখানে আসলে যেটা পেলাম সেটা হচ্ছে এই রকম জিনিসটা। ঢাল পাওয়া তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্সিয়েশন মেইন পারপাসই তো এটা, যে বিভিন্ন জায়গায় ঢাল বের করা। ঠিক আছে, এখন মনে করো আমাদের এইখানে যে ফাংশনটা আছে 4x টু দি পাওয়ার 7 প্লাস 8x স্কয়ার প্লাস 9, এই ফাংশনটা আমি এখানে আঁকবো। সাপোজ আমি একটা র্যান্ডম এরকম একটা ফাংশন ধরো আঁকলাম, হ্যাঁ, এইটা মনে করো আমাদের হচ্ছে এই ফাংশনটা নির্দেশ করছে, আমি একটা র্যান্ডম জিনিস আঁকলাম। তাহলে আমরা যখন এই ফাংশন অফ এক্সটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি, এভাবে করে আমরা যখন ডিফারেন্সিয়েট করছি, তার মানে এই জিনিসটা কি বোঝাচ্ছে? এই জিনিসটা বোঝাচ্ছে যে বস তুমি যদি এখন যে কোনো একটা এক্স বিন্দুতে ঢাল বের করতে চাও, তাহলে সেই ঢালের মানটা হবে, এই যে ঢালগুলা যে দেখছো, দেখো এক এক পয়েন্টে ঢাল কিন্তু এক এক রকম, এক একটা পয়েন্ট এক এক রকম খাড়া, এক এক রকম ঢালু। তাহলে এই জন্য আমি যদি ঢাল বের করতে চাই, প্রত্যেকটা পয়েন্টের ঢাল কি একই রকম হবে না আলাদা আলাদা হবে বলো তো? আলাদা 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 হবে। তাহলে সেই ঢালের মানটা কত, যে কোনো এক্স এর জন্য সেই ঢালের মানটা কত? সেই ঢালের মান হচ্ছে বস এই যে এইটা, এই যে এইটা হচ্ছে আমাদের সেই ঢালের মান 28, যে কোনো এক্স এর জন্য। অর্থাৎ তুমি যদি এক্স এর মান এখানে 2 বসাও, তার মানে আসলে এই এক্স এর মান যেখানে 2, সেই পয়েন্টটা কোনটা? সেই পয়েন্টটা এইটা, এই পয়েন্টে এই গ্রাফটার ঢাল কত, সেই ঢালটা আমি পেয়ে যাব। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ভেরি গুড, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই মানে জিনিসটা ভাই আমরা যে বলো। ডিফারেন্সিয়েট করে যে মানটা পেলাম ওটা নির্দেশ করবে যে এই যে গ্রাফটা আঁকছে এর বিভিন্ন বিন্দুতে ঢাল কেমন। তুম্মা, ভেরি গুড, এই তো এটাই অ্যান্সার। এখন এই যে এক্স যেটা, সেই বললো X টা আমি বুঝলাম কোনটা? না ভাইয়া, কি বললো হৃদয়? হৃদয় বলল যে ভাইয়া তার মানে আমরা যখন কোনো একটাতে ঢাল বের করি, কোনো একটা গ্রাফের যখন আমরা ডিফারেন্সিয়েট করি, কোনো একটা ফাংশনকে যখন আমরা ডিফারেন্সিয়েট করি, এই আমি কিছু শুনতে পাচ্ছি না। এই তোমরা কেউ কি শুনতে পাচ্ছ না? হ্যাঁ ভাই শোনায়। হ্যাঁ ভাইয়া শুনতেছি ভাইয়া। আরে ইয়াসমিন আপু, রেকর্ডেড থাকবে ভাইয়া, সমস্যা নেই। রেকর্ডেড থাকবে আপু। হ্যাঁ, আমি আসলে খুবই সরি, মানে এটা আসলে যদি আমার কিছু করার নাই, কিন্তু আমার খুব খারাপ লাগতেছে। আচ্ছা দেখো, আমরা হচ্ছে যেটা বললাম, ও যেটা বলছে সেটা হচ্ছে যে ভাই আপনি যে ফাংশনটা লিখলেন, এই ফাংশনটা থেকে তো আপনি একটা গ্রাফ পাবেন, এই ফাংশনটা থেকে আপনি একটা গ্রাফ পাবেন। তো এই গ্রাফের আপনি এই ফাংশনটাকে আপনি যদি এখন ডিফারেন্সিয়েট করেন, তাইলে আপনি যেই ফাংশন, নতুন একটা ফাংশন পাচ্ছেন, এইটা আসলে নির্দেশ করবে বিভিন্ন পয়েন্টের ঢালকে, ঢালের মানটা কত, সেই ঢালের মানটাকে আসলে নির্দেশ করবে। এটাই বলছে ও, বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। থ্যাংক ইউ, ভেরি গুড, ভেরি জি গুড। ভাইয়া। আচ্ছা তাহলে ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলো। একটু আরেকবার বললে ভালো হয়, আমি না বের হয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা দেখো আপু, দেখো দেখো, এখানে আমরা বলেছি একটা ফাংশন মনে করো তোমার কাছে আছে, সেই ফাংশনের আমি একটা গ্রাফ আঁকছি, সেই ফাংশনের আমি একটা গ্রাফ আঁকছি। এই যে ধরো আমি একটা এখনই একটা গ্রাফ আঁকবো, এই যে ফাংশন, এইটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, আমি এইখানে একটা ফাংশনের আমি একটা গ্রাফ আঁকবো, এইরকম ধরো একটা গ্রাফ আঁকছি। তো ভাইয়া এই গ্রাফের তো বিভিন্ন পয়েন্টে ঢাল বিভিন্ন রকম, তাই না? তাহলে আমি যদি যে কোনো একটা বিন্দুতে ঢাল কত বের করতে চাই, মনে করো আমি এইখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুগুলোর ঢাল মনে করো আমি বের করতে চাচ্ছি, তাহলে দেখো এখানকার ঢাল বের করতে গেলে আমাকে কি করতে হয়? এরকম স্পর্শক টানতে হয়। এখানকার ঢাল বের করতে গেলে আমাকে এখানে একটা স্পর্শক টানতে হয়, এখানে একটা স্পর্শক টানতে হয়, এখানে একটা স্পর্শক, এখানে একটা স্পর্শক, এখানে একটা
স্পর্শক টানতে হয়, তারপরে আমাকে এই স্পর্শকের থেকে কিন্তু এই যে এখানকার ভ্যালু ডেল ওয়াই এর চেঞ্জের জন্য ডেল এক্স এর ভ্যালু কতখানি চেঞ্জ হলো, এইখানে তারপরে আমাকে কিন্তু ঢাল বের করতে হবে। কারণ ঢাল আমরা কিভাবে বের করি? ঢাল বের করার জন্য আমরা কিন্তু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স করি। বক্ররেখার জন্য আমাদেরকে আগে স্পর্শক এঁকে ফেলতে হয় কোনো একটা বিন্দুতে, তারপরে সেই স্পর্শকে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স করে আমাদেরকে ওই বিভিন্ন পয়েন্টে ঢাল বের করতে হয়। এখন তুমি ট্রাবলটা কি হইতো একটু চিন্তা করে দেখো, তোমাকে যদি এইরকম একটা ফাংশন দিয়ে বলতো যে তুমি আমাকে এক্স এর ভ্যালু যখন 2, এক্স এর ভ্যালুটা যখন 5, সেই সময় তুমি এটার রেট অফ চেঞ্জ বের করবা, বা সেই গ্রাফের এক্স এর ভ্যালু যখন 5 তখন তুমি ঢালটা কত হয় এইটা বের করবা। কিন্তু তুমি যদি ডিফারেন্সিয়েশন না করে করতে যাও তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে আগে খাতা কলম নিয়ে বসতে হবে, বসে নিয়ে তোমাকে আগে একটা গ্রাফ আঁকতে হবে, যে গ্রাফটা আসলে এটাকে নির্দেশ করবে, যেখানে 4x⁻7 + 8x² + 9 এই গ্রাফটা কত হয়, অর্থাৎ এক্স এর মান 1 হলে ওয়াই এর মান কত হয়, এক্স এর মান 2 হলে ওয়াই এর মান কত হয়, এরকম করে একটা গ্রাফ তোমাকে প্লট করতে হবে। তারপরে যেই পয়েন্টে তোমার বস তোমারে বলছে যে হচ্ছে এই x = 5 পয়েন্টে তুমি আমার ঢাল বের করে দাও, সেই 5 এ গিয়ে তোমাকে একটা স্পর্শক টানতে হবে, তারপরে সেই স্পর্শকের ঢাল বের করতে হবে। এটা কিন্তু মারাত্মক একটা কঠিন প্রসেস যদি এভাবে করে করতে যাও। কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনটা শিখে আমাদের লাভটা কি হয়েছে? লাভটা যেটা হয়েছে যে তুমি এটাকে আগে ডিফারেন্সিয়েট করলা, ডিফারেন্সিয়েট করা মানেই হচ্ছে ঢাল বের করা, ডিফারেন্সিয়েট করা মানেই হচ্ছে আমরা আসলে ঢাল বের করি। তাহলে এই যে তুমি ঢাল বের করলা, ঢাল বের করার পরে তোমার একটা ইকুয়েশন আসছে, যে ইকুয়েশনটা হচ্ছে 28x⁶ + 16x, এইটা দিয়ে বোঝাচ্ছে ঢালের সমীকরণ। ঢালের সমীকরণ মানে ভাইয়া কি? তুমি বিভিন্ন এক্স এর ভ্যালু বসাবা, ধরো 1 বসালা তাহলে 1 পয়েন্টে ঢাল কত পেয়ে যাবা, ধরো 2 বসালা 2 পয়েন্টে ঢাল কত পেয়ে যাবা, ধরো -16 বসালা তাহলে -16 পয়েন্টে ঢাল কত সেটা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আমাকে যেহেতু বস বলছে বস তুমি x = 5 পয়েন্টে ওই গ্রাফের এই গ্রাফের ঢাল বের করো, তাহলে আমি এখানে x এর ভ্যালু বসাই দিব 5। তাহলে x এর ভ্যালু যদি 5⁶ হয় প্লাস 16 × 5, তাহলে এইখান থেকে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে এই ডিফারেন্সিয়েট করে হ্যাঁ দেখা যাচ্ছে না তো, কই করতেছেন? আল্লাহ, এই দেখতে পাচ্তেছো না? মানে নিচের দিকে লিখতেছেন। হ্যাঁ নিচের দিকে লিখছি। দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা তখন কিন্তু এখানে আমরা একটা ডিফারেন্সিয়েশন করে একটা ভ্যালু পাবো, ওই ভ্যালুটাই কিন্তু আমার নির্দেশ করবে কি যে ওই পয়েন্টের ঢালটা বস এত। ব্যাপারটা ফিল করতে পারছো? ভাই এবার পারছি ভাইয়া, গুড, ভেরি গুড, এবার ভালো করে থ্যাংক ইউ। তাহলে আমরা আর কারো কোনো প্রশ্ন আছে বলো তো? আর কারো কোনো প্রশ্ন আছে? নাই, আশা করি নাই। আর থাকলে একটু চেষ্টা করো প্রশ্ন করতে, আর যদি মনে হয় যে এটা ডাবল রিপিট হয়ে যাবে তাহলে ওটা তোমরা রেকর্ডটা দেখে নিও। আচ্ছা, তাহলে আমরা ডিফারেন্সিয়েশন আসলে কেন করি এটার একটা মোটামুটি ফিল বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা এবার আসলে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি তোমাদেরকে কিছু প্রবলেম দেই, তোমরা সেই প্রবলেমগুলো সলভ করবা। কিন্তু আমার মনে হয় যে আশা করি এখন আর ওইরকম ঝামেলা হবে না, অঙ্ক করতে পারবা ইনশাল্লাহ। আর এখন দেখো আমরা একটা অপারেটর নিয়ে আসবো। হ্যাঁ, একটা নতুন খেলা, এই খেলাটার নাম হচ্ছে নেবলা খেলা। এই খেলাটার নাম হচ্ছে জীবনের প্রথম শুনলাম নেবলা খেলা। হ্যাঁ যাই হোক, এটার নাম নাই এরকম কোথাও। নেবলা নামে একটা অপারেটর আছে, সেই অপারেটরটা আসলে ওরকম ডিফারেন্সিয়েট করে আসলে অপারেটরটা মানে ওটার কাজ, ওই নেবলা অপারেটরটার কাজই হচ্ছে ডিফারেন্সিয়েশন করা, কিন্তু একটু অন্যভাবে। এই নেবলা অপারেটরটাকে এইরকম করে প্রকাশ করা হয়, এইরকম করে প্রকাশ করা হয়, এবং এইটার উপর একটা ভেক্টর সাইন দেওয়া হয়, উল্টা ডেল। হ্যাঁ, একটা ভেক্টর সাইন দেওয়া হয়। তাহলে বলো তো ভাইয়া, এইখানে যেহেতু আমি একটা ভেক্টর সাইন দিছি, তাহলে আই জে কে থাকবে কিনা? থাকবে, ভাইয়া। ভেরি গুড, থাকবে। তাহলে যদি আই জে কে থাকে, তাহলে দেখো আমরা এখন ডিফারেন্সিয়েশন যেটা করব এইটাকে বলা হচ্ছে, আমি একটু যা করতেছি একটু করে নেই। হ্যাঁ, এখানে এরকম একটা, আমি তো খেলতেছি তাই না, এরকম একটা সাইন দিলাম, এইখানে এরকম একটা সাইন দিলাম, তারপর এক্স লিখলাম। দেখবা তোমরা একটু পরপর পারবা। এইখানে এক্স দিলাম, এখানে দিচ্ছি ওয়াই। এইবার আমি জানি তোমরা সবাই পারবা, বলো তো দেখি এখানে কত দিব? জেড, সরি কে কে না জেড। এই এক্স ওয়াই দিলে তো জেড দিতে হয় তাই না, এক্স ওয়াই দিলে জেড দিতে হয়। আর এইটার সাথে আমি আই দিব, এইটার সাথে আমি জে দিব, ওয়াই এর সাথে যে ওয়াই অক্ষ বরাবর যে থাকে, আর এইটার সাথে আমি কে দিব। ঠিক আছে, তারপর আমি এদের সবাইকে যোগ করে দিব। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের একটা অপারেটর। অনেক কঠিন লাগবে, আমরা আগে একটু ছোট ছোট করে বোঝার চেষ্টা করি যে আসলে ওই যে বাংলায় এক লিখলে ভাই এই চিহ্নটার নাম কি যেটা প্রথমে দিয়েছেন? এইটা আসলে ডেলি, বুঝছো? এটা আসলে যে এভাবে করে লেখে। ও আচ্ছা,
যাই হোক, এটা এটা দেখবা যে এরকম করে লিখছে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলে এটাকে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এটা বলতে আসলে কি বোঝায় আমি এখনই তোমাদের মাথায় দিতে যাচ্ছি না, যে একের মতো করে লিখলে হবে ভাই একের মতন করে লিখলে না তুমি একটু পরে এরকম বানায় দিবা, তাইলে আসলে ঝামেলা। হ্যাঁ, তো এটা ডি আছে, ডি এর ডান্ডাটা সোজা না, ডি আছে কিন্তু ডি এর ডান্ডাটা এরকম, ঠিক আছে, এভাবে চিন্তা করো আর কি। ডি লিখবা কিন্তু ডি এর ডান্ডাটা এরকম হবে আর কি, বা এরকম করতে পারো, এই এরকম করে লেখা বেশি কঠিন। যাই ওই হোক, তো মাথা মোটা এক মাথা মোটা এক না, আচ্ছা যাই হোক হইলো, হ্যাঁ মাথা মোটা এক, যাই বলো। তাহলে এইখানে কিন্তু আমরা একটা ন্যাবলা পেলাম, একটা ন্যাবলা অপারেটর, যে অপারেটরটা আমাদের হচ্ছে এই যে ডিডিএক্স আই প্লাস ডিডিওয়াই জে প্লাস ডিডিজেড কে, এইটাকে নির্দেশ করছে। তাহলে এখন একটা বিষয়ে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে ন্যাবলা যেটা পেলাম, এই ন্যাবলাটার আসলে কাজ কি। এই ন্যাবলাটার সাথে আমরা বিভিন্ন জিনিস এখন ডট গুণ করব, বিভিন্ন জিনিস আমরা এখন ক্রস গুণ করব, তারপরে কিছু জিনিস গুণ দিব। দেখো তো আমরা গুণ করা শিখেছিলাম কয় ভাবে, ভেক্টরের গুণ করা যায় 3 ভাবে বলছিলাম। একটা হচ্ছে ভেক্টরের সাথে আমরা একটা স্কেলারকে গুণ দিতে পারি, আমরা একটা স্কেলারকে গুণ দিতে পারি, তাহলে রেজাল্টটাও কি আসে বলো তো, একটা ভেক্টর আসে, একটা ভেক্টর আসে। আমরা ভেক্টর এর সাথে ভেক্টরের ডট গুণ করতে পারি, আর আমরা হচ্ছে এটার রেজাল্ট কি আসে, এটার রেজাল্ট আসে হচ্ছে স্কেলার। আর আমরা দেখেছিলাম যে একটা ভেক্টরের সাথে একটা ভেক্টরের আমরা ক্রস গুণ করি, তাহলে সেই ক্রস গুণ করলে আমরা পাবো কিন্তু ভেক্টর, ঠিক আছে। তাহলে এরকম জিনিসগুলো কিন্তু আমরা আসলে দেখেছিলাম। এখন একটা বিষয় হচ্ছে যে আমরা কিছু জিনিস তোমাকে এখন যেটা বললাম যে আমরা আগে শিখি, হ্যাঁ অঙ্কটা আগে শিখি কিভাবে করব, তারপরে আমরা আস্তে আস্তে একটু ডেপথে যাব যে আসলে কি করছি আমরা, ঠিক আছে। তো দেখো এখানে ন্যাবলা একটা অপারেটর। ভাই এই সূত্রটা বুঝলাম না, এটা কোথা থেকে আসছে? কই থেকে আসছে, কোন সূত্র? এই বামেরটা না এইটা? কোনটা, এইটা না বামেরটা? বামের টাইটেল ন্যাবলা। এটা হচ্ছে ভাই একটা অপারেটর, হ্যাঁ এটা একটা অপারেটর যেটা আসলে তোমার এখন অপারেশন করবে, ঠিক আছে, তোমাকে আইসিইউতে নিয়ে গেছে, এখন অপারেশন করবে। তো এটা একটা যন্ত্র, এটা একটা মেশিন, এই মেশিনটা এরকম, হ্যাঁ এই মেশিনটা এরকমই। কই থেকে আসছে এই ফিল গুলা ভাই আস্তে আস্তে দেই, হ্যাঁ আস্তে আস্তে দেই, এগুলো সব বলবো, চিন্তা করো না। তোমরা যদি এখন অ্যাডমিশনের ব্যাচ হতো আমি সব ডিটেলস বলতাম এবং সবই তোমরা বুঝতা, কিন্তু এখন তোমাদের ডিটেলস শোনার মতন বয়সটা এখন হয় নাই, একটু আমাদেরকে একটু ইয়া করা লাগবে, একটু সময় দেওয়া লাগবে। আচ্ছা এটাতে নির্দেশ কি করতেছে ভাইয়া? এই আচ্ছা, আই যে কে বরাবর। ভাইয়া বলো ভাইয়া। এটা কি ডিফারেন্সিয়েশন করে? এটা ডিফারেন্সিয়েশনই করে বস, আর কিচ্ছু না, এটা দিয়ে বস ডিফারেন্সিয়েশনই করব আমরা, ঠিক আছে। তাহলে আমরা ভাই চিহ্নগুলোর ভাইয়া, নামটা আরেকবার একটু বল। এটা দিয়ে কখন ডিফারেন্সিয়েশন করব, আবার ওই যে ডি দিয়ে করব কখন? আচ্ছা, এইটা হচ্ছে যখন এরকম ন্যাবলা দেখবা তখন এইরকম করে করবা, আর যখন আমরা বলবে ডিফারেন্সিয়েট করো বা ওই যে এই যে কোনো সময় আমাকে বলে দিবে যে শুধু ডিফারেন্সিয়েশন করো, তখন আমরা আসলে ডিএক্স করব, মানে এরকম সোজা ডি লিখবো। আর বাঁকা ডিটা লেখা আসলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, এখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের বিষয়টা কি, যে মনে করো একটা সিলিন্ডার, সেই সিলিন্ডারের আয়তন বলো তো কি কি কারণে বাড়ে? একটা সিলিন্ডার, এই যে একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের কিন্তু আমাদের একটা রেডিয়াস থাকে, সিলিন্ডারের আমাদের একটা হাইট থাকে, ভলিউম সমান আমরা কি পাই, পাই আর স্কয়ার এইচ। তাহলে আর এর ভ্যালুটা চেঞ্জ হলেও ভলিউম চেঞ্জ হবে, এইচ এর ভ্যালুটা চেঞ্জ হলেও ভলিউম চেঞ্জ হবে। আমি যদি শুধুমাত্র জানতে চাই যে আর এর অল্প একটু চেঞ্জ হলে ভলিউমটা কতটুকু চেঞ্জ হয়, তখন আমি আর এর সাপেক্ষে ভলিউমটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, কারণ আমি জানতে চাচ্ছি আর এর চেঞ্জের জন্য ভলিউমটা কতটুকু চেঞ্জ হয়, তখন আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, তখন আর সোজা ডি লিখবো না, এরকম বাঁকা ডি দিয়ে কাজ করব। যদি আমি জানতে চাই, যদি আমি ভাইয়া, বলো, কেউ যদি ভাইয়া ন্যাবলার ক্ষেত্রে সোজা ডি ইউজ করে তাহলে কি তার মার্কস কেটে দিবে? হ্যাঁ কেটে দিবে, কেটে দিবে, কেটে দিবে। তাহলে দেখো আমরা এখান থেকে এই ভলিউম সমান আমরা কি পেয়েছি, পাই আর স্কয়ার এইচ। এখানে এখন ধরো আমি জানতে চাচ্ছি আমার ভ্যারিয়েবল কয়টা, এখানে বলো তো এই ভি যে ফাংশনটা, এই ভি ফাংশনের ভ্যারিয়েবল কয়টা, একটা না দুইটা?
দুইটা, দুইটা না ভাইয়া, একটা হচ্ছে আর, একটা হচ্ছে এইচ। আর অথবা এইচ এই দুইটার যে কোনো একটা চেঞ্জ হলেই কিন্তু আমি দেখব আমাদের ভিটা পরিবর্তন হয়েছে। আমি যদি এখন জানতে চাই আর এর অল্প একটু ডিআর পরিমাণ চেঞ্জের জন্য ভলিউমটা কতটুকু পরিমাণ চেঞ্জ হচ্ছে, তখন আমি কিন্তু ডিফারেন্সিয়েশন করার সময় এই সাইনটা দিতে পারবো না, আমাকে তখন এই সাইনটা দিয়ে কাজ করতে হবে। গেল। আমার কাছে যদি একটা বর্গক্ষেত্র থাকতো, সেই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বলতো শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করে? এর উপর বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল ডিপেন্ড করে বাহুর দৈর্ঘ্যের উপরে। তখন আমি কিন্তু যদি জানতে চাই বাহুর দৈর্ঘ্য একটুখানি পরিবর্তন হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কতটুকু পরিবর্তন হবে, তখন দেখো আমার ভ্যারিয়েবল কিন্তু একটাই, সেই সময় আমি এরকম সোজা ডি দিয়ে কাজ করব। কিন্তু যদি আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, কখন করব? যখন আমরা একাধিক ভ্যারিয়েবল থাকলে কি থাকবে, হবে ভাইয়া? একাধিক ভ্যারিয়েবল থাকবে। হ্যাঁ ভাইয়া বলো তো কি বললা? ভাইয়া একের অধিক হলেই হবে। একের অধিক হতে হবে, ডিফারেন্সিয়েশন ভ্যারিয়েবলটা আর একের অধিক হতে পার্শিয়াল হবে। ডিফারেন্সিয়েশনের মধ্যে পার্থক্য সিফাত, কি? আমি যখন কথা বলছি আরেকজনের সাথে তখন কোনো প্রশ্ন করা যাবে না। এবার বলো। হ্যাঁ ম্যাম বলতেছিলাম যে ডিফারেন্সিয়েশন এবং পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মধ্যে পার্থক্য কি? এই যে ডিফারেন্সিয়েশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হচ্ছে আংশিক, মানে আমি একটা মানে একটা ফাংশনের একটা অংশ চেঞ্জ হওয়ার জন্য পুরো ফাংশনটা কতটুকু চেঞ্জ হচ্ছে সেইটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আর টোটাল ডিফারেন্সিয়েশন বলতে আমরা বুঝি সবগুলো ভ্যারিয়েবল যখন চেঞ্জ হবে তখন পুরো ফাংশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেইটা বের করা হচ্ছে আমাদের টোটাল ডিফারেন্সিয়েশন, মানে আসলে আমরা যে ডিফারেন্সিয়েশনটা বলি। আচ্ছা, আমি এগুলো একটু বেশি ডিটেলসে চলে যাচ্ছি, আমি লাস্টের কথাটাই জাস্ট আরেকবার বলছি, মনোযোগ দিয়ে শোনো। এটা না বুঝলে কোনো ক্ষতি নাই এখন, কারণ কেবল এই কথাগুলো শুনছো একটু জটিল লাগবেই তোমার কাছে। এগুলা নিয়ে বেশি মাথা ব্যথা এখন নিও না। আমরা যেটা বললাম আগে অঙ্ক করা শিখি, তারপরে আমরা আস্তে আস্তে যত সময় যাবে এগুলো আমাদের মাথায় ঢুকেই যাবে, কোনো এগুলা নিয়ে চিন্তা করার কিচ্ছু নাই। কিন্তু প্রথম দিন আমি আজকে আর এত ডিটেলসে বলবো না, জাস্ট এতটুকু মাথায় রাখো। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হচ্ছে, মনে করো আমার ওজন বাড়তে হবে, ওজন বাড়ার জন্য আমার কিন্তু ধরো লম্বাও হইতে পারি, লম্বা হইলেও আমার ওজন বাড়বে কারণ হাড্ডিটার দৈর্ঘ্য বাড়বে, অথবা আমি খেয়ে খেয়ে মোটাও হতে পারি, তখনও আমার কিন্তু ওজন বাড়বে। এখন আমি যদি শুধুমাত্র জানতে চাই যে আমার লম্বা হওয়ার জন্য আমার ওজন কতটুকু বাড়লো, তখন আমি ওই লম্বা হওয়ার যে ভ্যারিয়েবলটা মানে এইচ যেটা, সেইটাকে আমি আমার টোটাল, সেটার সাপেক্ষে আমি আমার টোটাল ওজনটাকে ডিফারেন্সিয়েট করব। অর্থাৎ জিনিসটা হবে এরকম যে আমার ডি হাইটের জন্য আমার ওয়েটটা কতটুকু চেঞ্জ হচ্ছে, তখন আমি দেখো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি। আর আমি যদি আমার ওয়েট টোটাল কি কি কারণে চেঞ্জ হয়, একটা হচ্ছে হাইটের কারণে আর একটা হচ্ছে ফ্যাটের কারণে বা মোটা হওয়ার কারণে, তখন আমি যদি বের করতে চাই যে টোটাল ইফেক্টটা কি, অর্থাৎ এইচ যদি একটু চেঞ্জ হয়, এফও যদি একটু চেঞ্জ হয়, তাহলে আমার টোটাল এইটুকু একটু একটু চেঞ্জের জন্য টোটাল আমার ওয়েটটা কতটুকু চেঞ্জ হবে সেটা আমি যদি বের করতে চাই, তখন আমাকে টোটাল ডিফারেন্সিয়েশনটা ইউজ করতে হয়। তখন আর পার্শিয়াল করলে হয় না, তখন টোটাল করতে হয়। ঠিক আছে, জাস্ট আপাতত এটা মাথায় রাখো, আর কিছু মাথায় রাখা লাগবে না, এইটাই। তাহলে পার্শিয়ালটা হচ্ছে অল্প একটু নিয়ে কাজ করা, আর টোটালটা যেটা এটা পুরাটুকুর জন্য ইফেক্টটা কত সেটা। আচ্ছা, তাইলে এটা হচ্ছে আমাদের একটা চিহ্নটার নামটা আর একটাবার বলবেন? কোনটা ভাইয়া? নেবলা, নেবলা, এই যে নেবলা। আচ্ছা, এইটার নাম হচ্ছে নেবলা। নেবলা একটা অপারেটর, আর চিহ্নটার নাম হচ্ছে তোমার ওই যে ডেল্টা, মানে উল্টা ডেল্টা আর কি। হ্যাঁ, উপরের চিহ্নটা যে সমীকরণটা যে একের মতো যেটা, ও না, এটা 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 তো ভাইয়া ওই ডেল্টাই বলছি আসলে। এটা আসলে এটা ওই ডি, গ্রিক ডি আর কি, এটা বুঝছো, গ্রিক ডি। এটা আলাদা কোনো নাম আসলে আছে কিনা জানি না, আমি আলাদা কোনো নাম থাকতে পারে জানি না। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখো, এখন আমরা এই নেবলা যে অপারেটরটা আছে সেই অপারেটরটা কি করে না করে সেগুলো আমরা পরে জানবো। আগে আমরা দেখি এটা কি করে আমরা, মানে এটার অঙ্গগুলা কিভাবে করে। সেটা হচ্ছে, মনে করো আমার কাছে একটা ফাংশন আছে, যেই ফাংশনটা হচ্ছে একটা স্কেলার ফাংশন। মনে করো সেই ফাংশনটার আমি দিয়ে দিলাম, সেই ফাংশনটা হচ্ছে টি। টি একটা ফাংশন, যেই ফাংশনটা হচ্ছে মনে করো 3x² y/z³ এইরকম আমাদের কাছে একটা ফাংশন আছে। পুরাটাকে দেখো, পরে লিখবা। টি আমাদের একটা ফাংশন আছে। আমি এখন যেটা করব, এই যে আমাদের নেবলা যে ভেক্টরটা ছিল সেই ভেক্টরটার সাথে এই টিটাকে আমি গুণ দিব। দেখো, ভেক্টরের সাথে যখন আমি স্কেলারকে গুণ দেই তখন কিন্তু আমি একটা ভেক্টর রাশি পাই।
এই যে ভেক্টর ছিল ন্যাবলা, তার সাথে আমি একটা টি ফাংশনকে গুণ দিলাম, সেটা হচ্ছে আমার এরকম একটা ফাংশন হলো। আচ্ছা, একটু বলে রাখি, টিটা হচ্ছে মনে করো আমাদের একটা রুমের টেম্পারেচারকে নির্দেশ করছে। সেই টেম্পারেচারটা আমি কিভাবে পাবো? তোমার রুমের এক স্থানাঙ্ক অনুসারে পাবা। অর্থাৎ তোমার রুমের একটা বিন্দুতে যদি স্থানাঙ্ক হয় 111, তাহলে বলো তো ওই বিন্দুর টেম্পারেচার কত হবে? এক্স এর মান 1 বসাবো, ওয়াই এর মান 1 বসাবো, জেড এর মান 1 বসাবো। তাহলে দেখো ওই রুমের ওই পয়েন্টের টেম্পারেচার হবে হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি আমার রুমের 111 পয়েন্টের টেম্পারেচার বের করতে না চেয়ে আমি যদি এখন চাই যে রুমের 541 এই পয়েন্টের টেম্পারেচার কত, তাহলে আমি কি করব? এক্স এর জায়গায় 5 বসাবো, ওয়াই এর জায়গায় 4 বসাবো এবং জেড এর জায়গাতে 1 বসাবো। তাহলে আমি এখান থেকে যেই টিটা পাবো সেই টিটা কি নির্দেশ করবে? ওই 541 ওই পয়েন্টে টেম্পারেচার। বুঝতে পারছো? এটা মনে করো আমাদের সে টেম্পারেচারের একটা ফাংশন। টেম্পারেচার কিন্তু একটা স্কেলার রাশি, সেজন্য দেখো এখানে কিন্তু কোনো আই জে কে নাই। তাহলে টেম্পারেচারকে কি তুমি কখনো ওই দিক বরাবর টেম্পারেচার কত আর ওই দিক বরাবর টেম্পারেচার কত এরকম কি কোনো ব্যাপার আছে? নাই, টেম্পারেচার একটা স্থানের ব্যাপার। তাহলে এই জন্য কিন্তু এটার কোনো ভেক্টর নাই, এটা একটা স্কেলার রাশি। তাহলে এই যে আমি একটা স্কেলারের এক্সাম্পল দিলাম, আমি টেম্পারেচারকে গুণ দিচ্ছি এই ভেক্টর অপারেটরটার সাথে। বুঝতে পেরেছো এই পর্যন্ত? জি ভাইয়া। থ্যাংক ইউ। এইবার দেখো আমি যেটা করছি, এই যে আমাদের ন্যাবলা অপারেটরটা আছে, আমি তাহলে এখানে এই ন্যাবলা যেটা আছে সেই ন্যাবলাটাকে কি করব? ন্যাবলাটাকে টি মানে হচ্ছে 3x² y ইন্টু জেড কিউব। তাহলে এইরকম যখন আমি করব তখন দেখো কি পাবো? i ddx অফ 3x² y z কিউব। কারণ যখন গুণ হয় তখন এইটার সাথে কোনো কিছু যদি আমি a গুণ দেই, তাহলে কি এইটার সাথেও a গুণ হবে, এইটার সাথেও a গুণ হবে, এটার সাথেও তো a গুণ হবে, তাই না? তাহলে ওইটাই করলাম আর কি, যে ন্যাবলার সাথে আমি টি কে গুণ দিয়েছি, তাহলে টি এর যে ফাংশনটা সেটা তো আসলে সবার সাথে আমাকে গুণ করা লাগবে। তাহলে এখানে আসবে হচ্ছে যে ddy অফ 3x² y z কিউব। এইটাকে আমি একটু দূরে সরাই রাখি, এই যে এখানে থাকলো পরে, প্লাস কে যেই ভেক্টরটা আছে সেই কে ভেক্টর হচ্ছে ddz অফ 3x² y z কিউব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের, জাস্ট আমি টি কে গুণ দেওয়ার পর এটা পাবো। এখন আসো এই গুণটা আমি কিভাবে করব। মনে রাখবা এখানে কিন্তু ভাইয়া বলো তো ভ্যারিয়েবল কয়টা? এই টেম্পারেচার চেঞ্জ হবে কার কার জন্য? 3টা। ভেরি Right. গুড। এর জন্য তাহলে 3টা যদি আমাদের পয়েন্ট এরকম থাকে, 3টা ভাইয়া। পয়েন্টই কিন্তু ভ্যারিয়েবল। হ্যাঁ বলো। ভাইয়া ওই ফ্রি ক্লাসের মেসেজগুলো কি দিয়ে দিচ্ছে আরে রবিন কি অবস্থা? না ভাইয়া আমি ওইটার ভাইয়া, মেসেজ অবস্থা দেই না খারাপ। এখনো। কেন খারাপ কেন? দেই না তাহলে message? ভাইয়া খারাপ, আমি ভাইয়া চিন্তা করতেছি আজকে ক্লাসটা রাখবো কিনা। আচ্ছা ঠিক না, আছে। তোমার ল্যাপটপে ঝামেলা হইলে দরকার নাই, থাক। তাহলে ভাইয়া আমি তাহলে আগামীকাল ঢাকায় আসি। আসো আসো ঢাকায় আসো, ঠিক করে নাও। ঠিক আছে, তাহলে এটা তাহলে না করে দেই যে আজকে হচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নেক্সট উইকে একটা দিনে ফেলাই দিবনি। আচ্ছা ঠিক আছে, আমি কি নিয়ে নিব নাকি আজকে? নিয়ে নাও। আচ্ছা আমি দেখি, আমি যদি পারি তাহলে নিয়ে নিব না। ঠিক আছে ভাইয়া ফ্রি ক্লাস নিতে বললে ভাই সকালে দিয়েন না। হ্যাঁ রবিন, বুঝছো, ফ্রি ক্লাস নিলে সকালে দিও না। আচ্ছা না, আজকে তো তোমাদের না, ওই সন্ধ্যায় তো তোমাদের সন্ধ্যায় সিনিয়র। আরেকটা সিনিয়রদের, ওদের কথা বলছে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে রবিন, অসুবিধা নাই। আচ্ছা ভাই। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে একটা জিনিস মাথায় রাখবো, যখন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি তখন আমরা মনে করব ওই ফাংশনটা ছাড়া, অর্থাৎ ওই এক্স ছাড়া অন্যরা সবাই হচ্ছে আমার কনস্ট্যান্ট। এভাবে করে চিন্তা করব যে ওদেরকে আমি চেঞ্জ করতে পারবো না, ওরা চেঞ্জ হবে না। তাহলে সেটা কি হচ্ছে দেখো, আমি আবার বলছি
যে তুমি যখন এখানে দেখলা টি যে ফাংশনটা, ভাইয়া টি আসলে কিসের কিসের উপরে ডিপেন্ড করে? এক্স এর উপরে ডিপেন্ড করে, ওয়াই এর উপরে ডিপেন্ড করে, জেড এর উপরে ডিপেন্ড করে। তার মানে এক্স ওয়াই জেড এই তিনটাই কিন্তু আমাদের টি এর ভ্যারিয়েবল। কিন্তু আমি যখন এখানে ডিফারেন্সিয়েট করছি শুধু এক্স এর সাপেক্ষে, তখন আমাকে চিন্তা করতে হবে এটা আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের জন্যই কিন্তু আমি এরকম এই ছোট বাঁকা ডি দিছি। তো এইখানে আমরা যখন এরকম ডিফারেন্সিয়েশন করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে কখনোই আমরা এক্স ছাড়া অন্য যেগুলো আছে সেগুলাকে নিয়ে চিন্তা করব না। যেমন এখানে এক্স ছাড়া আর কারা কারা আছে? এক্স ছাড়া এখানে 3 আছে, এখানে ওয়াই আছে, এখানে জেড কিউব আছে। তাহলে এদেরকে আমি চিন্তা করব ভাই তোরা হচ্ছে আমার কনস্ট্যান্ট, তাহলে 3 তুই বাইরে যা, ওয়াই তুই বাইরে যা, জেড কিউব তুই বাইরে যা। আর পড়ে থাকবি কে? পড়ে থাকবি হচ্ছে এখানে আমার ডিডি এক্স অফ এক্স স্কয়ার, আর একটা আই ছিল সেই ডেল্টা না আইটাকে ভাইয়া। লিখে রাখ। আচ্ছা ডেল্টা, ডেল্টাই বলো তো, ডেল্টা ডেল্টা বলো, ডেল্টা বললে সুবিধা হবে। এটা ডেল্টাই বলো, হ্যাঁ এটা ডেল্টা। ঠিক আছে, তাহলে এবার তোমরা একইভাবে আমার জন্য একটু উপরের দিকে উঠুন, হ্যাঁ হ্যাঁ বুঝি না হৃদয়, স্ক্রিনটা একটু উপরের দিকে উঠান আপনার। উপরের দিকে। আচ্ছা এই নিচে হলে কি তোমরা দেখতেছো না? মানে এমনিতে জিজ্ঞেস করলাম, আমি উপরে তো উঠাতেই পারি। ফোনে হলে ভাইয়া কি আমি এটা ছোট ভাই লাগে? আমি এই লাইনটা শুনতে পারি না ভাই, আরেকবার একটু বলবেন এই কোনটা ভাইয়া? 3y z কিউব কিভাবে আসছে? দেখো এইখানে হচ্ছে যখন আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যখন আমরা করছি, তখন আমরা এক্স স্কয়ার ছাড়া এর সাথে অন্য যারা যারা গুণাকারে থাকুক, সেটা কনস্ট্যান্ট হোক বা ভ্যারিয়েবল হোক, এক্স তো না, তাহলে এদেরকে আমরা সামনে নিয়ে চলে আসব। এদেরকে বলবো যে বাবা তোরা সামনে চলে যা, 3y জেড কিউব তোরা সামনে চলে যা, আর আমার এক্স স্কয়ার যে আসিস সে হচ্ছে শুধুমাত্র এই ডি এর পাশে থাক। আমরা কনস্ট্যান্ট চিন্তা করব এদেরকে, কিন্তু আসলে তো ওয়াই জেড তো ভ্যারিয়েবল তাই না? কিন্তু যখন আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, তখন কিন্তু আমি এখানে এই 3 যেটা আছে, ওয়াই জেড কিউব যেটা আছে, তাদেরকে মনে করব এরা আমার কনস্ট্যান্ট। এই জন্য এদেরকে আমি সামনে নিয়ে চলে আসব। বুঝতে পেরেছো সিফাত? সিফাত, এই সিফাত হারায় গেছে, শিওর হারায় গেছে। এই নুজহাত, হ্যাঁ ভাই, হ্যাঁ 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 ভাই বুঝছি। নুজহাত আপু তুমি কি আসো? জি ভাইয়া। আপু তুমি কি বুঝতে পারো কথা? জি ভাইয়া। থ্যাংক ইউ। তারপর আমি একটু নক দেই, হ্যাঁ। আচ্ছা অজয়, তোমার নাম কি অজয়েও না অজেয় তোমার নাম? এমনি উচ্চারণটা কি? অজেয় ভাইয়া। অজেয়, অজেয়, হ্যাঁ আমি তাই ভাবছি অজেয়। আচ্ছা তারপরে হচ্ছে সোয়াইব জান্নাত ফেরদৌস। এই জান্নাত ফেরদৌস তুমি কি সেকেন্ড ইয়ারের? না ভাইয়া ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার, আচ্ছা ঠিক আছে, সরি আপু, জান্নাত ফেরদৌস আরেকটা আছে তো এই জন্য বললাম। এই তাহসিন তালহা, আচ্ছা তাহসিন নতুন আসছে আজকে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমরা এখান থেকে এরকম একটা এক্সপ্রেশন পেলাম, ভালো কথা। তাইলে এবার ভাইয়া আমি তোমাদের তালহা জন্য কি বলবো, আমাদের কলেজের আমি জানি না কলেজের ভাইয়া, জানি না ভাইয়া, না 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 মনে হয় না, মনে হয় না। আচ্ছা দেখো, তো এরপরে আমরা দেখো ওয়াই যেটা আছে, তাইলে বলো তো এখন কাকে কাকে সামনে নিয়ে আসবো? 3x স্কয়ার আর হ্যাঁ, z কিউব কে। কারণ ভাইয়া ওয়াই ছাড়া অন্য যারা থাকবে তাদেরকে কিন্তু আমি মনে করব এরা হচ্ছে আমার কনস্ট্যান্ট। তাহলে এই জন্য আমি কিন্তু 3x স্কয়ার জেড কিউবকে সামনে নিয়ে চলে আসব, এবং আমার ওই পাশে থাকবে ওয়াই এর বাচ্চা কাচ্চাগুলা থাকবে, অর্থাৎ ডিডি ওয়াই এটাই থাকবে। এরপরে আমি কি করব কে এর জন্য, বা হ্যাঁ, আমি হচ্ছে জেড এর হ্যাঁ। জন্য, বলো। একক ভেক্টর দিলেন না, যে একক ভেক্টরটা। এ হে, তুমি তো আমাকে বাঁচিয়ে দিলে। জে, গুড। এইবার দেখো জেড এর জন্য আমি কি করব ভাইয়া? জেড ছাড়া অন্য যারা আছে তাদেরকে সামনে নিয়ে চলে আসব, অর্থাৎ 3x স্কয়ার ওয়াই কে সামনে রাখলাম, আর এখানে কে থাকবে? ডিডি জেড অফ জেড এর বাচ্চা কাচ্চাগুলা, জেড কিউব, আর এখানে আমি হচ্ছে কি লিখে ফেলবো? কে লিখে ফেলবো, হ্যাঁ থ্যাংক ইউ। এইবার দেখো ভাইয়া আমরা, একটা হ্যাঁ ভাইয়া প্রশ্ন বলো। ছিল। অবশ্যই অজেয় বলো। হ্যাঁ ওই যে ভাই মানে একক ভেক্টর গুলো ভাইয়া প্রথম হ্যাঁ। তো সামনে ছিল, এটা পরে তো পিছনে সামনে পিছনে দিলাম। কোনো অসুবিধা নাই ভাইয়া, কোনো অসুবিধা কোনো নাই। এটা অসুবিধা তুমি নাই। সামনে দিলেও হইতো, আমি যখন শুরুতে দিছি সামনে মানে তুমি পিছনে দিলেও হইতো, কোনো অসুবিধা নাই, একক ভেক্টর দিলেই হলো, ঠিক আছে। তবে আমি তোমাদেরকে বলবো বইয়ে যেভাবে আছে সেভাবেই দাও,
এটা একটা গুড প্র্যাকটিস, যে পিছনে দেওয়াটা হয়তো ভালো প্র্যাকটিস, পিছনে দেওয়ারই চেষ্টা করবা। কিছু কিছু বইতে আবার সামনেও দেওয়া আছে, এগুলো নিয়ে এটা সমস্যা নাই, সামনে পিছনে দিলে মানে কনসেপ্টে কোনো চেঞ্জ হয় না কোনো কিছু। আচ্ছা তাহলে ভাইয়া ভাইয়া হ্যাঁ ভাইয়া। ভাইয়া আজকে ক্লাস কখন শেষ হবে? কেন ভাইয়া, তুমি কি এখনো খাওয়া দাওয়া করনি? না ভাইয়া, করছি। শরীর 4:30 ভালো না তো। 4:30টার দিকে আপু, ইনশাল্লাহ আচ্ছা। দেখি। আচ্ছা দেখো, তাহলে এইখানে আমরা কিন্তু এই যে ddx অফ এক্স স্কোয়ার যখন লিখছি, তখন আমাদের বলো তো ddx অফ এক্স স্কোয়ার লিখলে আসলে কি আসবে? আমি তো এত কষ্ট 2x করতে পারবো না, আমি এটা ধরে কপি করে নিয়ে এসে এখানে লিখে দিব। আসবে। তাহলে এইটা করলে কত হবে ভাই? এটা করলে হবে হচ্ছে 2x। 2x আসবে। 2x ইনটু হবে হচ্ছে i, তাই না? তারপরে বলো তো এইটুকুকে ডিফারেন্সিয়েট করলে এখানে কত আসবে? ওটা সেম 1 আসবে, y এর ওখানে 1 আসবে নাকি? হ্যাঁ, y এর ওখানে 1 আসবে, তার মানে এটা যা ছিল কিন্তু তাই থাকবে, ইনটু 1 দিয়ে দিতে পারো বড় জোর। আচ্ছা তারপরে কি হচ্ছে, এইখানে কি থাকবে? এখানে 3z স্কয়ার আসবে। গুড, এখানে থাকবে হচ্ছে প্লাস 3x স্কোয়ার y, আর এখানে দেখো এটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসে? এটাকে ডিফারেন্সিয়েট করলে আসে 3z স্কোয়ার। এই যে স্কোয়ার হবে কারণ 3 মাইনাস 1 হয় যে, তাহলে এখানে কিন্তু একটা k আসবে আর এখানে কিন্তু একটা j আসবে। তাহলে আমি এবার একটু সুন্দর করে লিখি, 3 দুগুণ 6, 6x y z কিউব i প্লাস 3x স্কোয়ার z কিউব j প্লাস 3 তিরিকা 9 x স্কোয়ার y z স্কোয়ার k। এইটাই কিন্তু আমাদের এই টার একটা মানে ন্যাবলার একটা কাজ আমি করলাম এখানে। এখন কি বের করলাম সেটা আমি একটু পরে বলছি, জাস্ট এই প্রসেসটা বুঝছো কিনা যে কিভাবে আসলো। জি ভাইয়া। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা তাহলে যদি বুঝতে পারো তাহলে দেখো আমরা আসলে এখানে কি করলাম বলো তো। টিটা আমাদের একটা টেম্পারেচার ছিল না? টিটা কিন্তু ছিল আমাদের একটা টেম্পারেচার। এখন এটা প্রশ্ন হইতে পারে যে ভাই তাহলে এইটা দিয়ে আমাদেরকে কি বোঝাচ্ছে? এই যে আমি এখানে একটা আই পেলাম, এখানে একটা জে পেলাম, এখানে একটা কে পেলাম, এই টেম্পারেচারের সাথে আবার কেমন জানি একটা ভেক্টর ভেক্টর ফিল পাচ্ছি। এই ভেক্টরটা দিয়ে আসলে আমাদেরকে কি বোঝাচ্ছে? কি বোঝাচ্ছে সেইটার আমি একটু ব্যাখ্যা তোমাদেরকে দেই ভাইয়া, একটু ব্যাখ্যা দেই। এটা একটু কষ্ট করে, মানে মানে একটু কষ্ট না, একটু মজা করে দেখো যে আমরা আগে যেটা পেয়েছিলাম টি এর একটা ফাংশন নিয়েছিলাম যে টি ইজ ইকুয়ালস টু 3x স্কোয়ার ওয়াই জেড কিউব, অর্থাৎ বিভিন্ন এক্স ওয়াই জেড এর জন্য, বিভিন্ন এক্স ওয়াই জেড এর জন্য বিভিন্ন পয়েন্টে আমার টেম্পারেচারটা কত আসছে, সেই টেম্পারেচারটা আমরা কিন্তু এখানে এক্স এর ভ্যালু বসাতাম, এখানে ওয়াই এর ভ্যালু বসাতাম এবং এখানে জেড এর ভ্যালু বসাতাম, তারপরেই কিন্তু আমরা টি এর মানটা কত আসছে এটা বের করতাম। অর্থাৎ এটা মনে করো আমার সেই ঘর, এই ঘরের মধ্যে বিভিন্ন স্থানাঙ্কে আমি টেম্পারেচার বের করতে চাচ্ছি, তাহলে সেই স্থানাঙ্কগুলো আমি বসালেই কিন্তু ওই বিন্দুর টেম্পারেচার কত সেইটা আমি পেয়ে যাব। এখন কথা হচ্ছে দেখো, সেইটাই আমি যদি পাই, এখানে আমি যদি বিভিন্ন জায়গার টেম্পারেচারই এভাবে করে পাই, তাহলে আমরা এইটা দিয়ে কি বোঝাচ্ছি? দেখো এটা দিয়ে যেটা বোঝায় সেটা হলো, মনে করো আমার এখানে একটা আলোর সোর্স আছে, আলোর সোর্স না সরি সরি তাপের সোর্স আছে, ধরো মোমবাতি জ্বলছে বা এখানে একটা হিটার আছে, কোনো একটা কিছু আছে যেখানে তাপমাত্রা এখান থেকে আসলে বা যেখান থেকে তাপ আসলে ছড়াচ্ছে চারিদিকে। তো এইরকম একটা ঘরের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু আমি যদি এইখানে বিভিন্ন পয়েন্টে টেম্পারেচার কত বের করতে চাই, তাহলে আমি কিন্তু এই ইকুয়েশনটা ব্যবহার করব। কিন্তু আমি যদি বের করতে চাই যে ভাইয়া এইখানে আমি আসি, আমি দাঁড়ায় আছি এই জায়গাতে, এই জায়গাটা থেকে আমি কোন দিকে অগ্রসর হলে টেম্পারেচার বৃদ্ধির হার সবচাইতে বেশি হবে, সেইটা আমি কিভাবে বের করব? আমি আবার বলছি, তুমি মনে করো এই লাল পয়েন্টে দাঁড়ায় আছো, সেখানে তোমার টেম্পারেচার কত সেটা আমি মনে করলাম, এখানে আমি হচ্ছে 111 বসাচ্ছি, এইখানে আমি হচ্ছে ধরো আমাদের 111 বসাচ্ছি, এই লাল পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 1,1,1,1, তাহলে টেম্পারেচার কত? 3। তাহলে এখানে আমি এক্স ওয়াই জেড এর 111 বসাই দিলাম। এখন আমি জানতে চাচ্ছি যে আচ্ছা এই লাল বিন্দু থেকে আমি কোন দিকে অগ্রসর হলে টেম্পারেচারটা দ্রুত বৃদ্ধি পেতে দেখব? কমন সেন্স থেকে বলো তো, তুমি কি এই দিকে গেলে বৃদ্ধি হতে দেখবা, এই দিকে গেলে দেখবা, এই দিকে গেলে দেখবা, এই দিকে গেলে দেখবা, নাকি সোর্সের দিকে গেলেই সবচেয়ে বেশি দেখবা? যত কাছাকাছি যাওয়া সোজা যায়। গেলেই দেখবি। সোজা গেলে, তাই না? সোর্সের দিকে তুমি
তুমি যত বেশি যাবা ততই কিন্তু তুমি দেখবা যে আমাদের টেম্পারেচারটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাহলে ওই দিকটা আসলে কোন দিকে, ওই ভেক্টরের দিকটা আসলে কোন দিক বরাবর, সেই দিকটা আমরা যদি ফিল করতে চাই বা পেতে চাই, তার জন্যই আমাদেরকে কিন্তু এই অপারেশনটা চালাতে হয় যে ওই টি এর ফাংশনকে আমি যদি ন্যাবলা দিয়ে গুণ করি, তাহলে ভাই দেখো আমরা একটা ভেক্টর সাইন পাচ্ছি, তাহলে এই যে ভেক্টর একটা দিক পেলাম, কারণ সামথিং আই প্লাস সামথিং জে প্লাস সামথিং কে মানে কি, এটা একটা ভেক্টরকে নির্দেশ করছে। ওই যে দিকটা আমরা পেলাম, একটা নির্দিষ্ট দিক পেলাম, এই দিকটাই আসলে নির্দেশ করছে যে কোন দিকে গেলে টেম্পারেচারটা সবচাইতে দ্রুত বৃদ্ধি পাবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে এখানে তো ভাইয়া আপনি যদি এই লাল 111 পয়েন্টে থাকেন, তাহলে আপনাকে যেদিকে যেতে হবে, আপনি যদি এই পয়েন্টে থাকেন, আপনি যদি এখন এই পয়েন্টে থাকেন, তাহলে তো আপনাকে আসলে হয়তো হয়তো এই দিক বরাবর তখন রওনা দিতে হবে। তাহলে তো ভাইয়া দিকটা আর আগের মতন থাকলো না, বিভিন্ন পয়েন্টের জন্য আপনাকে তো বিভিন্ন দিকে রওনা দিতে হচ্ছে। যেমন আপনি যদি এই রকম একটা পয়েন্টে থাকেন, তাহলে তো আপনাকে এই দিক বরাবর রওনা দিতে হচ্ছে। তাহলে এই দিকের ভেক্টর আর এই ভেক্টর আর এই ভেক্টর তো ভাই একই রকম না। তাহলে আপনি আসলে কিভাবে করে এটাকে প্রকাশ করছেন? দেখো, যখন আমি 111 পয়েন্টে আসি, ওই পয়েন্টে থাকাকালীন অবস্থায় আমাকে সোর্সের দিকে, মানে আমি যখন ধরো 111 পয়েন্টে আসি, তখন আমি যদি বের করতে চাই যে ভাই এইরকম একটা জায়গাতে দাঁড়ায় থেকে কোন দিকে রওনা দিলে আমি সবচেয়ে দ্রুত তাপমাত্রা বৃদ্ধি পেতে দেখব, তার জন্য আমি কি করব জানো? তার জন্য আমি হচ্ছে এই যে ন্যাবলা ছিল, এখানে যে টিটা বের করলাম, সেই টি এর পয়েন্টটা আমি 111 বসায় দিব। অর্থাৎ কি করতে চাচ্ছি দেখো, যে এইখানে আমি তখন এই 6xyz এর জায়গায় 1 বসাই দিব। তাহলে 6 এর জায়গায় 1 যদি বসাই, এখানে যদি 1 বসাই, এখানে যদি 1 কিউব বসাই, তাহলে আসলো এটা। আচ্ছা সবই তো 1, তোমরা তো চালাক মানুষ, তাহলে বলো তো এটা কত হবে? 3 হবে। 3j হবে। আর পরেরটা কত হবে? 9k। তাহলে আর এটা কত? 6i। তাহলে আমি একবারে লিখে ফেলছি এটা, যে আমরা সব যদি xyz এর মান 111 হয়, তাহলে হবে 6i প্লাস 3j প্লাস 9k। তাহলে ভাই এটা আমি কি পেলাম? দেখো একটা ভেক্টর আসছে, যেই ভেক্টরে কোনো xyz নাই, তাহলে এটা তো একটা নির্দিষ্ট ভেক্টর, একটা নির্দিষ্ট দিককে নির্দেশ করছে। তাহলে এই দিকটা আসলে কোন দিকে? তুমি যদি 111 পয়েন্টে থাকো, তাহলে সেই 111 পয়েন্টটা থেকে তুমি যদি এই ভেক্টরের দিকে অগ্রসর হও, তাহলে সেই দিকে টেম্পারেচার বৃদ্ধির হার সবচাইতে বেশি হবে। আচ্ছা, এবং তুমি এখানে একটা কাজ করে দেখো, এখন তুমি যদি এইরকম একটা পয়েন্ট নাও, যেই পয়েন্টটা হয়তো তোমার হচ্ছে 212, এইরকম একটা পয়েন্ট, বা 211 বা 213 দিলাম, ধরো 312 এরকম একটা পয়েন্ট দিলাম, 321 এরকম একটা পয়েন্ট নিলাম। এই পয়েন্টের জন্য তাহলে বলো তো কোন দিকে অগ্রসর হলো? তুমি যদি তোমার একজন বন্ধু 321 বিন্দুতে দাঁড়ায় থাকে, তাহলে তাকে কোন দিকে অগ্রসর হলে সে হচ্ছে টেম্পারেচার বৃদ্ধির হার সবচাইতে বেশি দেখতে পারবে? তাহলে সেটার জন্য কি করব, এই যে ডেল্টা টি এর আমরা যে ফাংশনটা পেয়েছিলাম, সেই ফাংশনে আমরা হচ্ছে এখন x এর জায়গায় 3, y এর জায়গায় 2 এবং z এর জায়গায় 1 বসাই দিব। তাহলে আসো বসাই দেখি কি আসে। x এর জায়গায় 3 বসাবো, y এর জায়গায় 2 বসাবো, z এর জায়গায় 1 কিউব বসাবো ইনটু i, প্লাস 3 ইনটু x এর জায়গায় 3 বসাবো, z এর জায়গায় 1 বসাবো, 1 স্কয়ার ইনটু z কিউব আসলো। এরপরে কি, 9 x এর জায়গায় 3 বসাবো, y এর জায়গায় 1 বসাবো, 2 বসাবো, আর z এর জায়গায় হচ্ছে 1 বসাবো, 1 স্কয়ার কে। ভাইয়া এটা 9k হবে না 9j লিখে রাখছেন? 9 ভাইয়া কোনটা? এই যে একটু উপরের লাইনটা। আরে ছি উপরেরটা ছি ছি, এগুলো আমি দেখছিলাম আসলে যে তোমরা কি মনোযোগ দিয়ে ক্লাস করছো কিনা। তো দেখো 3 দুগুণ 6, 6 6 36, তাহলে 36i প্লাস 3 তিরিকা 9, 3 নং 27j প্লাস 3 তিরিকা 9 দুগুণ 18, আর 18 ইন্টু 9 মানে হচ্ছে 180 থেকে 18 বাদ দিলে 162, তাহলে 162 কে। এই যে একটা ভেক্টর পেলাম, এটা দিয়ে তাহলে কি বোঝাচ্ছে? তুমি যদি এই বিন্দু হ্যাঁ, থেকে 62 কে কোথায় লিখলেন? 162 কে, এই যে, ও আচ্ছা, এই তুমি দেখতে পারো না কে আল্লাহ, এই যে ভাইয়া লিখছি দেখো, এই যে পেয়েছো? এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো এই যে আমরা দিকটা পেলাম, এই দিকটা দিয়ে কি বোঝাচ্ছে? তাহলে তুমি যদি 321 পয়েন্টে অবস্থান করো, তাহলে তুমি এই ভেক্টরের দিক বরাবর অগ্রসর হলে তোমার টেম্পারেচার বৃদ্ধির হার সবচাইতে বেশি পাবা। তাইলে বলো তো, আমাদের এখানে একটা স্কেলার রাশি ছিল টেম্পারেচার, একটা নিরীহ স্কেলার রাশি ছিল, সেটাকে এই ন্যাবলা দিয়ে অপারেট করার পরে আমি কি পেলাম? একটা স্কেলার পেলাম না একটা ভেক্টর পেলাম?
এটা ভেক্টর পেলাম ভেক্টর না। একটা ভেক্টর পেলাম। ভেক্টর এই যে অপারেশনটা চালালাম, যে একটা ভেক্টরের সাথে একটা স্কেলারকে গুণ দিলাম, যে এইটা হচ্ছে এই ধরনের অপারেশনটাকে আমরা একটা সুন্দর নাম দেই। কেউ কি বলতে পারবা এই নামটা কি? এইটাকে আমরা বলি হচ্ছে গ্রেডিয়েন্ট। কি বললেন ভাই, একটু বুঝলাম না ভাইয়া। আচ্ছা, এই যে একটা ভেক্টর ছিল, সেই ভেক্টরটাকে, এই যে ভেক্টর একটা অপারেশনকে আমি যখন একটা স্কেলার ফাংশন দিয়ে যখন গুণ দেই, এই যে এরকম করে যখন একটা বের করলাম, এই কাহিনীটার নাম কি, এই ঘটনাটাকে আমি কি বলবো? এইটাকে আমি বলবো, এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। অর্থাৎ তোমাকে যদি কেউ বলে একটা টি ফাংশনের গ্রেডিয়েন্ট বের করো, তখন কিন্তু তোমাকে এই টি ফাংশনটার সাথে ন্যাবলাটাকে গুণ করে এইরকম একটা ফাংশন আসলে বানাতে হবে। আচ্ছা ভাই, বুঝতে বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে গ্রেডিয়েন্টের আসলে কি হয়, গ্রেডিয়েন্টটা করলে একটা ভেক্টর রাশি যেটা আছে সেইটাকে গ্রেডিয়েন্ট করলে আমরা একটা স্কেলার রাশি পাই। কিন্তু এইটা অনেক জায়গায় ভুল করে লেখা আছে, যে আমি যদি ভেক্টরকে স্কেলার বানাতে চাই তাহলে আমরা গ্রেডিয়েন্ট করব, হ্যাঁ এরকম বিভিন্ন, সরি, একটা স্কেলারকে যদি আমি ভেক্টর বানাতে চাই তাহলে গ্রেডিয়েন্ট করব, এইরকম একটা মানে একটা সস্তা কথা। এই কথাটা ঠিক না। আমি একটা ভেক্টরকে আমি যদি স্কেলারই বানাইতে চাই, আমার কি খুব বেশি কষ্ট হবে? শুধু মানটা নিয়ে নিলেই তো ওইটাই আমার স্কেলার, তাই না? সেটা তো আমার হচ্ছে না। একটা স্কেলারকে আমি যদি ভেক্টর বানাইতে চাই, অপারেশন করলে শুধু ভাই গ্রেডিয়েন্ট হবে, তাই না হ্যাঁ ভাইয়া? শুধু ন্যাবলা দিয়ে অপারেশন করলেই এটা কিন্তু গ্রেডিয়েন্ট হবে। তাহলে গ্রেডিয়েন্ট যেটা আছে সেই গ্রেডিয়েন্টটা কিন্তু আমরা কি বলছি, সেটা হচ্ছে আমরা যখন একটা ন্যাবলাকে এই একটা স্কেলার ফিল্ড, এটা কিন্তু ফিল্ড বলে, এটা কি স্কেলার ফিল্ড বলছি কেন? কারণ টেম্পারেচার একটা স্কেলার রাশি, আর এখানে একটা টেম্পারেচারের একটা ফিল্ড তৈরি হয়েছে। কারণ দেখো এখানে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন টেম্পারেচার, তাহলে এখানে কিন্তু একটা টেম্পারেচারের ফিল্ড ছিল। তাইলে আমি যখন এক ন্যাবলা দিয়ে এই টেম্পারেচারের ফিল্ডটাকে ডিফারেন্সিয়েট করব বা গুণ দিব, তখন আমি যেটা পাবো এটাকেই আমরা বলছি হলো টি এর গ্রেডিয়েন্ট। এবং গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ঢাল, গ্রেডিয়েন্টের বাংলা কিন্তু ঢাল। ঢাল, গ্রেডিয়েন্টের বাংলাটা কিন্তু ঢাল। আর এখানে আমরা যে ঢালটা করি, কেন আমরা ডিডিএক্স করলে এরকম পাই, হ্যাঁ আমি যে ফট করে বলে দিলাম যে এখানে যেটা পেলাম এটা মানে এটা বোঝায়, হ্যাঁ এটা কেন এটা বোঝায়, এইটা আসলে ভাই একটু আমাদের সময় লাগবে বুঝতে। ঠিক আছে, আমরা এখনই এত ডিটেলসে না যাই, তোমরা একটু আর একটু বড় হও, তারপরে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো না যে ভাই এখানে যে এই কাজটা করছিলাম এই কারণে আমরা এটাকে বলছিলাম যে এই দিক বরাবর। মানে তোমার প্রশ্ন তো হইতেই পারে যে ভাইয়া এইখানে আমি হচ্ছে যেটা পাইলাম আপনি হুট করে কেন বলে দিলেন যে এইটাই আসলে এটা হবে, এটার প্রমাণ কি? আপনি বললেন তাই বিশ্বাস করবো না? এটার প্রমাণ আছে, কিন্তু আপাতত তোমার বিশ্বাস করতেই হবে। তাছাড়া আমি এর থেকে বেশি কথা বললে তোমরা আসলে হারায় যাবা। ঠিক আছে, তাহলে গ্রেডিয়েন্ট আমরা বের করতে পারি কার? গ্রেডিয়েন্ট বের করতে পারি আমরা একটা স্কেলার ফিল্ডের। এটা একটা ভালো প্রশ্ন, অবজেক্টিভেও আসে। গ্রেডিয়েন্ট হয় কার? গ্রেডিয়েন্ট হয় একটা স্কেলার ফিল্ডের। একটি স্কেলার ফিল্ডের, এখন হৃদয় বলবে ভাই দেখি না, উপরে উঠান। হ্যাঁ দাঁড়াও, একটি স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট বের করা যায়। ঠিক আছে, এবং এবং স্কেলার রাশির গ্রেডিয়েন্ট করলে একটি ভেক্টর রাশি পাওয়া যায়। ঠিক আছে, একটি স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট বের করা যায়, এবং গ্রেডিয়েন্ট বা গ্রেডিয়েন্ট করতে হলে আসলে আমার একটা স্কেলার ফিল্ডকেই গ্রেডিয়েন্ট করতে হবে, কখনো কোনো ভেক্টর ফিল্ডের গ্রেডিয়েন্ট আমরা কিন্তু বের করতে পারি না। আচ্ছা ভাইয়া, ঢাল কিভাবে হইলো ভাইয়া? ঢাল কিভাবে হইলো? দেখো ভাইয়া, এইখানে আমরা যখনই ডিফারেন্সিয়েট করি তখন আমরা কি পাই? ঢাল পাই ভাইয়া। হ্যাঁ, আমরা এখানে আসলে কি করছি, দেখো এখানে আসলে যেটা করছি, এক্স অক্ষ বরাবর একটুখানি বাড়লে আমি যদি একটা রুমে তো তিনটা দিকেই যাইতে পারি, একটা রুমে আমি এক্স অক্ষ বরাবর যেতে পারি, আমি ওয়াই অক্ষ বরাবর যেতে পারি, আমি জেড অক্ষ বরাবরও আসতে পারি। আমি এখানে আসলে যেটা দেখাইছি, তুমি যদি একটুখানি এক্স অক্ষ বরাবর যাও তাহলে টেম্পারেচারের আসলে চেঞ্জ হবে কতখানি, তুমি যদি একটু ওয়াই অক্ষ বরাবর যাও তাহলে তোমার টেম্পারেচারের চেঞ্জ হবে কতখানি, তুমি যদি একটু জেড অক্ষ বরাবর যাও অর্থাৎ জেড অক্ষ বরাবর একক পরিবর্তনের জন্য টেম্পারেচার কতখানি বাড়ে, এক্স অক্ষ বরাবর একক পরিবর্তনের জন্য টেম্পারেচার কতটুকু বাড়ে, সেটাকেই তো আমরা ঢাল বলতাম না? কিন্তু এই ঢালটা হচ্ছে স্থানের সাপেক্ষে।
কারণ একটা এক্স এর সাপেক্ষে ওয়াই এর চেঞ্জ, এটাকেই তো আমরা ঢাল বলতাম, তাই না? জি ভাইয়া, এইটাই। জি। আচ্ছা আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, এখন ভাইয়া দেখো ভেক্টর ফিল্ডের গ্রেডিয়েন্ট বের করা যায় না কেন, সোয়াইব একটা প্রশ্ন করছে। দেখো ভাইয়া, ভেক্টর ফিল্ডের যদি আমি গ্রেডিয়েন্ট বের করি তাহলে বলো তো গ্রেডিয়েন্টটা কিন্তু আসলে কি নির্দেশ করে, যে আমাদের একটা ভেক্টর আছে, এটা মনে করো এটা একটা ন্যাবলা, আমি কিন্তু এই ভেক্টরের সাথে একটা ভেক্টরকে গুণ দিতে হলে হয় আমাকে ডট গুণ করতে হয় অথবা আমাকে ক্রস গুণ করতে হয়। এরকম বাংলা গুণ কিন্তু আমি করতে পারবো না। বাংলা গুণ কখন করতে পারবো? বাংলা গুণ কেন বলছি, মনে করো এক্স এর সাথে তোমাকে বললো যে তুমি হচ্ছে 3y + 3z গুণ করবা, তাহলে আমরা কি করি, এক্স এর সাথে 3y কে গুণ দেই, এক্স এর সাথে 3z কে গুণ দেই। এটাই হচ্ছে বাংলা গুণ, যে 3xy + 3xz, এটাকে আমি বলছিলাম বাংলা গুণ। কিন্তু যখন আমরা দুইটা ভেক্টরকে গুণ দিব তখন কিন্তু এই বাংলা গুণ করতে পারি না, ওই যে i j এর ওই জিনিসগুলো মাথায় রাখতে হয়, বা স্কেলার গুণ অথবা ভেক্টর গুণ করতে হয়, বা ডট গুণ ক্রস গুণ করতে হয়, তাহলে তো ওইটার গ্রেডিয়েন্ট থাকলো না, ওইটার আলাদা নাম আছে, সেটাকে আমরা একটাকে বলি ডাইভারজেন্স আর একটাকে বলি হচ্ছে কার্ল। ঠিক আছে, একটাকে বলি ডাইভারজেন্স, একটাকে বলি কার্ল। তাহলে ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলো। ওই যে তুমি ভাইয়া আপনার মানে লাস্ট লাইনটা ঢালের বুঝি একটা নেই। কথা বললা না ওইখানে, হ্যাঁ 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 ওই জিনিসটা আরেকবার একটু বুঝাইতে। দেখো ভাইয়া, ঢালের যেটা বললাম সেটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর একটু চেঞ্জের জন্য টেম্পারেচারটা কতটুকু বাড়ছে সেটাই আমি আসলে এখান থেকে বের করছি না ভাইয়া। এই যে এই জিনিসটার অর্থটা কি, এটা যে লিখলাম এটার অর্থটা কি, যে আমি যদি এক্স অক্ষ বরাবর একটু মানের পরিবর্তন করি, ধরো একটা ঘর, এই ঘরের আমার তিনটা স্থানাঙ্ক, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা হচ্ছে জেড অক্ষ। তো আমি যদি এক্স অক্ষ বরাবর একটু অগ্রসর হই তাহলে আমি টেম্পারেচারটা কতটুকু চেঞ্জ দেখব, সেটাই আসলে আমরা কিন্তু বের করছি। তাহলে ডেল্টা এক্স পরিমাণ চেঞ্জের জন্য টেম্পারেচার চেঞ্জ হয় ডেল্টা টি, একক পরিবর্তনের জন্য টেম্পারেচার চেঞ্জ হয় ডেল্টা টি বাই এক্স। এই যে একক পরিবর্তনের জন্য কোনো একটা ভ্যারিয়েবলের যে চেঞ্জ, সেটাকেই কি আমরা বলি না ঢাল? হ্যাঁ ভাই। এই জন্যই আসলে বলেছিলাম যে গ্রেডিয়েন্ট মানে ঢালকেই নির্দেশ করে। ঠিক আছে, যতটুকু বুঝছো আলহামদুলিল্লাহ। এরপরে যা আছে সেগুলা ইনশাল্লাহ আমরা আস্তে 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 সবকিছু দেখবো, কিন্তু প্রথম দিন এত না। ঠিক আছে, যা বুঝছো এইটুকু আগে ক্লিয়ারলি ভালোভাবে বুঝে থাকো। কেউ কিছু বলতে চাচ্ছো? ইয়াসমিন কিছু বলবা? ওই আমার একটু ওই জিনিসটা আরেকবার বলবেন, ভেক্টরকে কেন গ্রেডিয়েন্ট করা যায় না? ওই যে আপু দেখো, একটা ভেক্টরকে আমি কি করতে পারি, এই যে এখানে আমি যে একটা লিখে রাখছিলাম একটা জিনিস, একটা ভেক্টরের সাথে একটা স্কেলারের বাংলা গুণ দেওয়া যায়। আমি একটা বাংলা, এই তুমি কি নেটের জন্য আবার বলতেছো? তোমার কি নেট না চলে না গেছিল? না না না, আমি তো এখন আচ্ছা, এমবি আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমাদের নেটের কোনো ঝামেলা হলে আমাকে রিপিট করতে বলো না, কারণ সে কারণে দেখা যাবে যে রেকর্ডটা থাকবে এটা বারবার শুনলে তোমার কাছে পরে বিরক্ত লাগবে। আমি ভাই দেখো, পজ করে দিতেছি। আচ্ছা আচ্ছা গুড, ঠিক আছে। না না, পজ করো না, আমি এক একবার এক এক সময় এক এক ভাবে বলি, তো যখন মানে সবাই যখন বুঝছো তখনই ওটা থাক, রেকর্ডগুলো থাক, অসুবিধা নাই, রেকর্ডগুলো ওইভাবে ইয়া করো না। আমি আমারটা দিয়ে দিব না আজকেরটা, আমি তো আর পজ করি নাই। দেখো, তো যেটা বলছিলাম যে আমাদের ভেক্টর এবং স্কেলার যখন আমরা গুণ দেই তখন কিন্তু বাংলা গুণ দেওয়া পসিবল। বাংলা গুণ মানে কি বুঝতে পারছো ইয়াসমিন? জি ভাইয়া, বুঝতে পারছি ওইটা। তাইলে বাংলা গুণ দেওয়া সম্ভব, কিন্তু দেখো দুইটা ভেক্টরকে আমি যখন গুণ দিব তখন কিন্তু হয় আমার তাকে ডট গুণ করতে হবে অথবা তাদের মধ্যে ক্রস গুণ করতে হবে। তাহলে যদি ডট গুণ আর ক্রস গুণ করি তাহলে তো সেইটা আর গ্রেডিয়েন্ট হইল না। গ্রেডিয়েন্ট হচ্ছে একটা অপারেটর যেটার প্রসেসটাই হচ্ছে যে আমার এই দুইটার মধ্যে এরকম বাংলা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যখন এরকম গুণ করব, বা মেইনলি আসলে যখন আমরা গ্রেডিয়েন্ট কোনটাকে বলি, আমরা একটা স্কেলার ফিল্ডকে যখন ন্যাবলার সাথে গুণ দেই তখনই আমরা শুধুমাত্র গ্রেডিয়েন্টটা বলি, এভাবে করে এটা ডিফাইন করা আছে। এটা আসলে তোমার যদি ভেক্টর করতে যাই তাহলে তো আসলে ডট বা ক্রস করা লাগবে, সেটাকে আমি আসলে আমাদের বলতে পারবো না। এটা হচ্ছে একটা সহজ অ্যান্সার আর কি। এই বুঝছো ইয়াসমিন? জি ভাইয়া, ভাইয়া হ্যাঁ ভাইয়া, বলো। সবই বুঝলাম, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যে আপনি বললেন যে এই ডিফারেন্সিয়েট করার টার্গেট হচ্ছে যে আমরা ঢাল নির্ণয় করব। হ্যাঁ, তো ভাইয়া এই এই বিষয়টা দিয়ে আমরা ঢালটা কিভাবে পেলাম আর কি? দেখো ভাইয়া, মানে তুমি বলতে চাচ্ছো ভাইয়া এই দিকে কেন, তাই না? এই দিকে কেন, মানে এই হ্যাঁ দিকটাকে ভাইয়া। কেন? হ্যাঁ দেখো, এখন ব্যাপারটা হচ্ছে যে ভাইয়া দেখো, আমরা যখন ঢাল বের করি, ঢাল বের করার উদ্দেশ্য কি? বৃদ্ধির হার বের করা না? কারণ দেখো আমরা কিন্তু ঢাল নেগেটিভ হলে ওইটাকেও কিন্তু বলি বৃদ্ধি পাইছে -1, তার মানে কি আসলে হ্রাস পাইছে। তাহলে আমরা যখন বলছি যে ঢাল ঢাল মানে কি আসলে বৃদ্ধির হার,
এইখানে আমরা কিন্তু এক্স এর সাপেক্ষে টেম্পারেচার কতটুকু বৃদ্ধি পাইছে সেটা বের করছি, ওয়াই এর সাপেক্ষে টেম্পারেচার কতটুকু বৃদ্ধি পাইছে সেটা বের করছি, জেড এর সাপেক্ষে জেড একটু চেঞ্জ হলে টেম্পারেচার কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা আমি এখান থেকে বের করছি। তাহলে এখানে আসলে যেটা পাইছি সেটা হচ্ছে এমন একটা দিক যেই দিকটাতে গেলে টেম্পারেচার বৃদ্ধির হারটা নির্দেশ করবে। ম্যাক্সিমাম টেম্পারেচার যেদিকে গেলে টেম্পারেচারটা বৃদ্ধি পায় সেই দিকটাকে আসলে আমরা পাবো। বুঝতে পেরেছো? মানে ঢাল মানে কি? হ্যাঁ ঢাল ভাই, মানে তো বুঝতে ভাই পারছি। বৃদ্ধির হার। এখানে তাহলে যেই ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েট করছি, আমি সেই ফাংশনের বৃদ্ধির হারটা আসলে আস্তে আস্তে পাবো, যে এখানে এক্স অক্ষ বরাবর ওই ফাংশনের বৃদ্ধির হার, ওয়াই অক্ষ বরাবর ওই ফাংশনের বৃদ্ধির হার, জেড অক্ষ বরাবর ওই ফাংশনের বৃদ্ধির হার। তাহলে তিনটা দিকেই তো বৃদ্ধি হচ্ছে, সেই বৃদ্ধির হারটা যখন আমি ভেক্টর আকারে প্রকাশ করবো ভাইয়া একটা দিক পাবো। ঢাল কি স্কেলার না ভেক্টর? ঢাল কি হইতে পারে বলো? ঢাল ঢাল কি হইতে পারে? এখন ঢাল জিনিসটা যেটা, সেটা কিন্তু এটা আসলে আমাদের ডিপেন্ড করে যে আমরা যখন মনে করো একটা বেগ নিচ্ছি, এটা আসলে কোন মানে কোন ফাংশনের ঢাল বের করছো সেটার উপরে ডিপেন্ড করে। আসলে মেইন কথা এটা যে কোন ফাংশনের তুমি ডিফারেন্সিয়েট করছো সেটার উপরে ডিপেন্ড করে। যেমন তুমি যদি সরণের ডিফারেন্সিয়েট করো তাহলে একটা ভেক্টর পাবা ভি, তাই না? যদি একটা সরণের ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি একটা ভেক্টর পাবা ভি। কিন্তু একটা স্কেলার রাশি যেটা মনে করো টেম্পারেচার, সেই টেম্পারেচারকে তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে তো আসলে ওটার স্কেলার থাকে না, সরি ওটার ভেক্টর থাকে না। তো মেইনলি এটা আসলে এটুকু জেনে রাখো, এটা ফাংশনের উপরে ডিপেন্ড করে। আমরা যখন ভেরিয়াস ফাংশন দেখব তখন আসলে আমরা এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবো। যেমন মনে করো তোমার হচ্ছে কোনো একটা গাড়ির আচ্ছা, বা দাঁড়াও তোমরা বুঝবা এরকম কি হইতে পারে। আচ্ছা হ্যাঁ, ধরো যে কোনো একটা ফাংশন যেই ফাংশনটা নিজেই স্কেলার, তাহলে ওই স্কেলার ফাংশনে ডিফারেন্সিয়েট করলে তো আমি স্কেলারই পাবো, এরকম আর কি জিনিসটা। আর যদি ভেক্টরটার থাকে তাহলে ভেক্টরে ডিফারেন্সিয়েট করলে ভেক্টর পাবো। এটা নরমাল একটা গ্রাউন্ড রুল, এরপরে কিছু ব্যতিক্রম থাকতে পারে। ওই লেখাটা দেখি না। এই দেখো আরো নামাবো। হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা সাদা কালি দিয়ে লেখা ছিল না ওই। এই যে এটা ভাইয়া স্কেলার ফিল্ড বলতে কি বুঝাইছে? ওই যে ভাইয়া টেম্পারেচারের মানে একটা ফাংশনের, ধরো আমি টেম্পারেচার দিয়ে বুঝাই যে টেম্পারেচারের ক্ষেত্রে কি হয়েছিল, যে আমি এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব দিয়ে আমি হচ্ছে আমার রুমের বিভিন্ন স্থানাঙ্কে টেম্পারেচার কত সেইটা আমি জানতে পারছিলাম। তাহলে আমি যদি এখন এখানে আমার টেম্পারেচারের একটা আসলে ফিল্ড তৈরি হয়ে গেছে আমার রুমের মধ্যে, ওই ফাংশনটা দিয়ে আমি টেম্পারেচার কোথায় কেমন এটা বুঝতে পারছি। তাহলে টেম্পারেচারের একটা ক্ষেত্র আসলে তৈরি হয়ে গেছে আমার পুরো রুমের মধ্যে। এইটাই আর কি, বুঝেছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ, ভেরি গুড। তাহলে আমরা এখান থেকে এইটুকু দেখলাম। আমরা এর পরের ক্লাসে যেটা দেখব, আমরা একটা ডট গুণ করা শিখবো এবং আমরা একটা ক্রস গুণ করা শিখবো। এইটার নাম আমরা আরেকটা নতুন নাম দিব, এটাকে আমরা আরেকটা নতুন নাম দিব। সেইগুলাও আসলে আমরা ম্যাথ প্রসেস থেকে আগাবো। আজকে যদিও তাও আসলে বলতে গেলে গ্রেডিয়েন্টের প্রায় ডিটেইলসে আলোচনা করা হয়ে গেছে, তোমাদের প্রশ্নের জ্বালায় আমি আর থাকতে পারি নাই। তোমার হচ্ছে মানে মোটামুটি পুরাটাই আসলে কভার হয়ে গেছে, ধরো 90% কভার হয়ে গেছে। আর আসলে সেরকম কিছু বাদ নাই। কৌতূহলী স্টুডেন্ট। হ্যাঁ, কৌতূহলী স্টুডেন্ট। তো আর হচ্ছে বাদ যেটা নাই, আমরা চেষ্টা করব দেখি ডাইভারজেন্সটাও হালকা একটু ধারণা দেওয়ার জন্য, কিন্তু ম্যাথ গুলো ভালোভাবে করতে হবে। এবং কার্ল যেটা সেটাও চেষ্টা করব যে ওভাবে করে বোঝানোর জন্য, কিন্তু ম্যাথ ভালোভাবে ভাইয়া করতে হবে। এই ভিডিওটাও ইউটিউবে দিয়ে দিন, এটা আরেকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ইউটিউবে তো আমি সবগুলাই দিয়ে দিব, কিন্তু ওগুলো প্রাইভেট করে রাখবো। তুমি কি আনলিস্ট করে রাখার কথা বলছো?